সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি আরটিভির বিশেষ আলোচনা অনুষ্ঠান গোল টেবিলে। সঙ্গে আছি আমি রুবায়াত ফেরদৌস। আজ আমরা কথা বলবো কোন দিকে মোড় নিচ্ছে ভারত বাংলাদেশ সম্পর্ক। তো আমরা আলোচনা শুরু করব। প্রফেসর শাহিদুজ্জামান, আপনি যদি বলেন, অনেকগুলো ইস্যু নিশ্চয়ই জড়ো হয়েছে এই ভারত বাংলাদেশ সম্পর্ক মিলে, সব মিলিয়ে যদি আপনি একটু আলোচনা বিস্তার করেন। প্রফেসর শাহিদুজ্জামান। ধন্যবাদ। যেহেতু সময় খুব সীমিত, আমি সরাসরি একেবারে সাবস্টেন্টিভ ইস্যুতেই চলে আসছি। জি, দেখেন, প্রথমত ভিজিটটা ছিল যাকে আমরা বলি ঝড়ো সফর, এবং এতখানি নাটকীয়তা ছিল সেখানে যে আমাদের বলতে গেলে কোন রকম প্রস্তুতিই ছিল না। মানে জাস্ট মাত্র একদিন আগে বলা হয়েছে কোভিড সিচুয়েশনে কেন হয়েছে, কিভাবে হয়েছে। নিশ্চয়ই ভারতের চোখে, আমি একজন পররাষ্ট্রনীতি বিশ্লেষক, পড়িয়েছি বিষয়টা। একটা সাবজেক্ট অ্যাপ্রোচ আমরা বলি চার্লস হারম্যানের লেখা সিচুয়েশনাল কিউব, থ্রেট পারসেপশন। ভারতের জন্য এমনই কিছু একটা সংকটময় বিষয় ছিল যেখানে বাংলাদেশে এসে প্রধানমন্ত্রীর সাথে কথা বলাটা অত্যন্ত অনিবার্য ও প্রয়োজনীয় ছিল। কি সংকটটা কি ছিল আপনি যদি স্পষ্ট করে বলেন। এই সংকটটা এমন এর চরিত্র ছিল এমন যে থ্রেটের মাত্রায় ভারতের চোখে এটা হাই থ্রেট। আচ্ছা, অ্যান্টিসিপেশনের বেলায় ইট ওয়াজ এ সারপ্রাইজ, অ্যান্টিসিপেটেড ছিল না, সারপ্রাইজ ছিল। আর ডিসিশন টাইম এমন একটা, এটা সময় মাত্রা যে শর্ট ডিসিশন টাইম ছিল, এবং যে কারণে উনি সরাসরি এসে আমাদের প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে চেয়েছেন। কেননা তাদের যে পররাষ্ট্র সচিব, তিনি ধরে নিয়েছেন যে এটা এমন একটা বিষয় যে যেখানে প্রধানমন্ত্রীর মতামত জানা অত্যন্ত প্রয়োজনীয়। তাহলে বিষয়টা কি ছিল? এই যে গত ৩-৪ দিনে কি কি বিষয় ঘটে থাকতে পারে বাংলাদেশের পররাষ্ট্র নীতিতে, যেটা নাকি ভারতকে অত্যন্ত শঙ্কিত করবে। এবং অতি সহজে আপনি যদি তাকিয়ে দেখেন, দেখবেন 14 তারিখে, মাত্র ৩-৪ দিন আগে, একটা বড় খবর বের হয়েছে যে বাংলাদেশের তিস্তা প্রজেক্টের জন্য চীন $1 বিলিয়ন ঋণ দিচ্ছে, এবং এই ঋণের মাধ্যমে বাংলাদেশ একটা বড় রকমের প্রজেক্ট প্রণয়ন করবে, হয়তো চীনেরই সাহায্যে, সহযোগিতায়, যা কিনা এই তিস্তা প্রবলেমের একটা স্থায়ী সমাধান এনে দেবে। এই কারণে যেটা ঘটেছে, আমার ধারণা, আমি বলবো যে ভারতের পররাষ্ট্র সচিব, তিনি সরাসরি এই ঝড়ো সফরে এসেছেন, কেননা তিনি প্রধানমন্ত্রীকে এটা অবহিত করতে চেয়েছেন যে এই প্রজেক্ট যদি বাস্তবায়িত করে বা হাতে নেয়, তাহলে একটা বড় শঙ্কা রয়েছে ভারতের জন্য যে কলকাতা পোর্ট এটা ফ্লাডেড হয়ে যাবে বৃষ্টির সিজনে, রেইনি সিজনে। এইখানে যদি এই প্রজেক্ট, অবভিয়াসলি বোঝায় যে ভারত বোধহয় অনেকটা স্টাডি করেছে যে এই প্রজেক্টটার কি সারমর্ম হতে পারে, কি বিষয় থাকতে পারে। এবং আমি যতদূর আমি সোর্সেস থেকে গ্যাদার করেছি যে এখানে ভারতের অ্যাপ্রিহেনশন হচ্ছে যে এতে কলকাতা ফ্লাডেড হয়ে যাবে। এটা অনেকটা বলা যায় যে এইরকমই একটা বিষয় যেটাকে ভারত হাই থ্রেট হিসাবে দেখছে এবং মনে করছে যে যে কোনো মূল্যেই হোক বাংলাদেশকে। অনেক ধন্যবাদ প্রফেসর শাহিদুজ্জামান, আপনার পয়েন্ট আমরা পেয়েছি। যে আবার আসবো আপনার কাছে, আবারও আসবো। এই পর্যায়ে আপনাকে একটু আমি করছি। বিচারপতি মানিক, আপনি যদি বলেন, বলা হচ্ছে যে চীনের পক্ষ থেকে $1 বিলিয়ন যে প্রকল্প তিস্তা নিয়ে, যে তিস্তার সঙ্গে বাংলাদেশের বহুদিনের অমীমাংসিত সমস্যা রয়েছে, চুক্তিটা এখনো হয়নি, সেই কারণে ভারতীয় পররাষ্ট্র সচিব এই সফরে এসেছেন কিনা। বিচারপতি মানিক। আমি তা মনে করি না। আসলে ভারতের সাথে আমাদের সম্পর্কটা কিন্তু অনন্য সম্পর্ক, সারা পৃথিবী ইউনিক, ইংরেজি ভাষায় বলতে গেলে। সারা পৃথিবীতে এই ধরনের বন্ধুত্বের নজির আর কোথাও নেই। এই কারণে যে আমাদের সাথে ভারতের বন্ধুত্ব রক্ত দিয়ে লেখা বন্ধুত্ব, এবং এই বন্ধুত্ব যতদিন এই পৃথিবী টিকে থাকে ততদিন এই বন্ধুত্ব টিকে থাকবে। অতীতে এই বন্ধুত্ব নষ্ট করার অনেক চেষ্টা হয়েছে, এখনো হচ্ছে, ভবিষ্যতেও হবে নিশ্চিতভাবে, কিন্তু এই বন্ধুত্ব কেউ কোনোদিন খর্ব করতে পারবে না। এটি রক্তে লেখা বন্ধুত্ব। ৭১ সনে একটু ইতিহাসে যেতে চাই। ৭১ সনে যদি ভারত আমাদের পাশে না দাঁড়াতো এবং ভারত যদি সোভিয়েত ইউনিয়নকে না আনতো, তাহলে আমাদের দেশের স্বাধীনতা আরো
অনেক বিলম্বিত হতো এবং আরো রক্তপাত, অনেক বেশি রক্তপাত ঘটতো। আমি জাস্ট একটি এক্সাম্পল দিচ্ছি। দেখুন, পাকিস্তানে 3টি এলাকায়, বেলুচিস্তান, পাখতুনিস্তান এবং সিন্ধ, এই 3টি জায়গায় কিন্তু স্বাধীনতা সংগ্রাম হচ্ছে, স্বাধীনতার যুদ্ধ হচ্ছে, কিন্তু যেগুলো আমরা অনেক ভালো করে জানি না। কিন্তু আমি নিজে জানি, যেহেতু আমি বিদেশে অনেক সময় থাকি, আমি জানি যে ওখানে অনেক সংগ্রাম হচ্ছে, কিন্তু তারা আমরা যেভাবে 71 সনে এগিয়েছিলাম সেইভাবে এগোতে পারছে না, কারণ তাদের পার্শ্ববর্তী কোনো দেশ এইভাবে ভারত আমাদের যেভাবে সাহায্য করেছিল সেই ধরনের সাহায্য করার কেউ নেই। আমরা কিন্তু ভুলে যেতে পারি না যে 1 কোটি বাঙালিকে ভারত সেই দিন আশ্রয় দিয়েছিল, তাদের নিজস্ব যে আপনার সিকিউরিটি, নিজস্ব অর্থনীতি, এইসব জলাঞ্জলি দিয়ে দিয়েছিল। এবং সেই সময় যদি সোভিয়েত ইউনিয়নকে না আনা হতো, তাহলে দুটো এক্সাম্পল দিচ্ছি। একটি হলো, চীন কিন্তু তাদের বর্ডারে বিরাট সৈন্য তৈরি করে রেখেছিল ভারতের উপর আক্রমণ চালানোর জন্য পাকিস্তানের সাহায্যে। সেটি এট দি সেম টাইম সোভিয়েত ইউনিয়ন তখন 40,000 সোভিয়েত ট্রুপস চীনের বর্ডারে রেখেছিল, যার জন্য আর চীন এগোতে পারেনি। দ্বিতীয়ত, আমরা সকলেই জানি 7th ফ্লিট তো বঙ্গোপসাগর পর্যন্ত চলে এসেছিল। বিচারপতি মানিক, এই ইতিহাসগুলো আমরা জানি, কিন্তু কথা হচ্ছে আন্তর্জাতিক সম্পর্কে এরকম চিরস্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু আছে কিনা? এগুলো তো চেঞ্জ হয়, পরিবর্তন হয়। দেখুন, এটা ঠিকই, সবসময় বন্ধুত্ব বা শত্রুতা সবসময় থাকে না, কিন্তু ভারত বাংলাদেশের বন্ধুত্ব কিন্তু ওর থেকে একটু আলাদা টাইপের, এবং এই বন্ধুত্ব চিরস্থায়ী হবে। আমি যে কথা শুরুতেই বললাম, যতদিন এই পৃথিবী থেকে থাকে এই বন্ধুত্ব। অনেক ধন্যবাদ বিচারপতি মানিক। আমি আপনার কাছে আবার আসবো। অধ্যাপক সাহাব, আপনি যদি একটু বলেন যে রক্তের অক্ষরে লেখা, এবং আওয়ামী লীগের অনেক নেতারাও এরকম শব্দ বলেছেন, রাখি বন্ধন অনেক শব্দ ব্যবহার করেছেন, এবং এটি অটুট সবসময় ঠিক থাকবে। আপনার কি মনে হয় আসলে? আন্তর্জাতিক সম্পর্কে আপনি যেটা বললেন যে স্থায়ী কোনো বন্ধু নাই, আবার স্থায়ী কোনো শত্রুও নাই। আমাদের কনস্টিটিউশনে আছে যে ফ্রেন্ডশিপ টু অল, ম্যালাইজ টু লার্ন, কারেক্ট? যেটা বিচারপতি মানিক বলছিলেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ ইতিহাস টেনে এনেছেন। কিন্তু সেখানে আমাদের মনে রাখা উচিত যে 13 দিনের যুদ্ধ, তার মধ্যে 9 মাসের বাংলাদেশি সাধারণ মানুষের যুদ্ধ, সেই সাথে 1 কোটি মানুষকে আমরা রেফিউজে পাঠিয়েছিলাম। অবভিয়াসলি তারা রেফিউজে ছিলেন যুদ্ধকালীন অবস্থায়। সেটার ফলশ্রুতিতেই কিন্তু আমরা 2017 সালে আমাদের দরজাটা খুলে দিয়েছিলাম যাতে রোহিঙ্গা রেফিউজিরা আসেন। এখন কথাটা হলো, সেই সময় কেউ কারোর সাথে চ্যারিটি করেনি। এই কারণে চ্যারিটি করে নেই যে ভারতের সফট বেলিতে পাকিস্তান বসে থাকা এবং বাংলাদেশ স্বাধীন করলে তাদেরও লাভ। এবং 3রা ডিসেম্বর যখন পাকিস্তান আগ্রা অ্যাটাক করে, তখনই তারা ওয়ার প্রক্লেমেশন করেন, এবং হেনরি কিসিঞ্জার চায়নাতে যান। বিচিত্র রকমের ইকোসিস্টেম তখন ছিল। সুতরাং আমি বলছি না যে কারো দায় দায়িত্ব বা কারো কন্ট্রিবিউশনকে ছোট করে দেখা, কিন্তু এখানেও মনে রাখা দরকার যে আমরাও এটা যুদ্ধে ছিলাম, এবং এটা আমাদের ন্যাশনালিস্ট অ্যাসপিরেশন ছিল, এবং বঙ্গবন্ধুর নেতৃত্বে এটা হয়েছে। এখন আমরা আগে আসি যে এই বর্তমানে শৃঙ্গলা সাহেবের ভিজিটটাকে আমরা কিভাবে দেখছি। প্রথম কথা হলো, এটা কি ঝটিকা সফর কিনা? এটা মোটেও ঝটিকা সফর না, কারণ এটা অনেকটা সময় ধরে স্পেকুলেটেড ছিল। যে কারণে উনি প্রধানমন্ত্রীর অডিয়েন্সটা পেয়েছেন, সেটার জন্য একটা বড় ফান্ডামেন্টাল যুক্তি দেওয়া হয়েছিল যে মোদী সাহেবের একটা বক্তব্য উনি বা তার একটা মেসেজ কনভে করবেন। স্বাভাবিকভাবেই যখন আপনি রাষ্ট্রের মেসেজ কনভে করেন, তখন আপনাকে হাইয়েস্ট অফিস সবসময় অডিয়েন্স দেবে, এটা খুব নর্মাল ব্যাপার। তো সেইখানে ডিপ্লোম্যাটিক বাইপাসিং এর কোনো কিছু হয়নি। কথাটা হলো যে বলা হচ্ছে যে সম্পর্ক উন্নয়নের কথা। সম্পর্ক তো সবসময় ছিল, 71 সাল থেকে ছিল, কম বেশি আপস এন্ড ডাউনস ছিল। কিন্তু এই মুহূর্তে এসে যখন আপনি কস্ট ক্যালকুলেশন করা শুরু করলেন, তখন কিন্তু অনেক কিছু চলে এসছে। আপনি যদি সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট দেখেন, সেখানে ক্যাটাগরিক্যালি বাংলাদেশ, আফগানিস্তান আর পাকিস্তানের সাথেই বসানো আছে, তাও আবার আইনে। আমি বোধ করি মাননীয় বিচারপতি মহোদয় ডেফিনেটলি আইনে দেখবেন যে যখন বাংলাদেশকেও মাইনরিটি পারসিকিউশন রাষ্ট্র হিসেবে দেখা হয়, সেই ক্ষেত্রে আসলে এই সরকার যেটি 11 বছর ধরে ক্ষমতায় আছে সেকুলারিজমের ফ্ল্যাগ বিয়ারার হিসেবে, তাদেরকে অনেকটা কটাক্ষ করা হয়। আপনি যদি গত 2-3 মাসে ইন্ডিয়ান মিডিয়াতে বাংলাদেশ স্ল্যামিংটা দেখেন, ভয়ঙ্কর রকমের বাংলাদেশ স্ল্যামিং চলছে। সেটা আর্ম ফোর্সেস কে নিয়ে বলেন, পুলিশকে নিয়ে বলেন, বিভিন্ন সরকারি লোকজনকে নিয়ে বলেন, সেই জায়গাতেও কিন্তু একটা বড় ট্রাস্ট ডেফিসিট কিন্তু আমরা দেখেছি। যেটা শহীদুজ্জামান স্যার বললেন যে অবভিয়াসলি এখানে যে ইকুয়েশনস গুলি হচ্ছে, তিস্তা ব্যারেজের ইকুয়েশনটা হচ্ছে, ডেফিনেটলি এইগুলি প্রত্যেকটা জিনিসই ফ্যাক্টর ইন করছে। অর্থাৎ
আপনি যখন গালওয়ানকে বা আপনি লাদাখকে যখন একটা ইন্ডিকেটর হিসেবে দেখবেন, সেখান থেকে যদি আপনি অ্যানালিসিসটা করা শুরু করেন, সেই ক্ষেত্রে কিন্তু আমি দেখবো যে ভারতের এই মুহূর্তে একমাত্র সিকিউরিটি প্রোভাইডার যদি কেউ থেকে থাকে সেটা বাংলাদেশ, তার নর্থ ইস্ট ইন্ডিয়াকে সিকিউর রাখে। আর ভারতের লার্জেস্ট ট্রেডিং পার্টনার সাউথ এশিয়াতে বাংলাদেশ। সুতরাং যেটা পররাষ্ট্র সচিব আজকে তুলেছেন, বর্ডার কিলিং, এটা মোটেও নতুন কিছু না, এটা বারবার বলা হচ্ছে। সেই ক্ষেত্রে সলিউশনস খুব কম আমরা দেখতে পাচ্ছি, প্রত্যেকবারই রেটরিক থাকে। বলা হচ্ছে সিকিউরিটি কাউন্সিলে অস্থায়ী মেম্বারশিপ পেলে রোহিঙ্গা বিষয়টা দেখা হবে, কিন্তু এটা তো খুবই স্বাভাবিক যে ডিফেন্স মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং সই করা সত্ত্বেও কিলো ক্লাস সাবমেরিন যখন একটা কনফ্লিক্টিং পার্টির কাছে পাঠানো হয়, খুব স্বাভাবিকভাবেই পলিটিক্যাল প্রসেসে বা অপারেশনাল অ্যাসেসমেন্ট প্রসেসে আপনার মধ্যে এক ধরনের শঙ্কা বোধ হবে, এবং সেই শঙ্কাগুলি আসলে ট্রাস্ট ডেফিসিট বা কনফিডেন্স ডেফিসিট গুলি কমানোর জন্য আমার মনে হয় যে পররাষ্ট্র সচিব পর্যায়ে যে ইনিশিয়েটিভটা ভারত নিয়েছে সেটাকে অত্যন্ত সাধুবাদ দেয়া। অনেক ধন্যবাদ ডক্টর সাহাব, আমি আপনার কাছে আবার আসবো। অ্যাম্বাসেডর ওয়ালিউর, আপনি যদি বলেন যে যখন বলা হচ্ছে ভারতের সঙ্গে চীনের একটা বিবাদ চলছে, নেপালের সঙ্গে বিবাদ চলছে, ভুটান অনেকখানি দূরে সরে যাচ্ছে, তখন হচ্ছে বাংলাদেশকে এক ধরনের ধরে রাখার চেষ্টা হিসেবে এই সফরগুলো হচ্ছে কিনা আসলে, এবং অনেকগুলো বিষয় অমীমাংসিত যেটা বলা হয়েছে, অনেকবার কথা হয়েছে, সমাধান কিন্তু হয়নি আসলে। অ্যাম্বাসেডর ওয়ালির যদি বলেন। ধন্যবাদ। আমি আমার পূর্ববর্তী তিনজন বক্তার কথা শুনলাম। I think they all have their points. যখন আমরা ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক কথা তুলি, ট্রু যে আমাদের এই সম্পর্কটা রক্ত দিয়ে বাঁধা, ট্রু যে ইটস এ রেয়ার ইনসিডেন্ট আফটার দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, যে আমাদের দেশের জন্য ভারতের সেনাবাহিনী তাদের যা প্রাণ দিয়েছে, ওভার 6,000-7,000। ট্রু যে তারা যেভাবে আমাদের 1 কোটি যে বাংলাদেশিদেরকে সাহায্য করেছে, এবং যেভাবে তারা আমাদের যুদ্ধে সাহায্য করেছে, এবং সোভিয়েত ইউনিয়নের সঙ্গে তাদের যে একটা স্ট্র্যাটেজিক এগ্রিমেন্ট ছিল, যদি যদি চীন তোমাদের অ্যাটাক করে, উই শ্যাল কাম টু ইউর অ্যাসিস্ট্যান্স। এগুলো হচ্ছে উই শুড নট ফরগেট যে দোজ ডেজ অফ দ্য ওয়ার যারা ইনভলভ ছিলেন না ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি, যারা দেখেননি সেই সময়গুলো, সেই সময়ের প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা সেকেন্ডস ভেরি ইম্পর্টেন্ট টু আস। যারা বিদেশে আমরা ছিলাম, আমি রেফিউজি ছিলাম 9 মাস আগে, আমি জেনারেল পড়েছিলাম, এরকম আমাদের জাস্টিস সাহেব তখন লন্ডনে ছিলেন, আই গেস। ইউ সি, দিস আর দ্য মোমেন্টস ইউ মাস্ট রিমেম্বার। এগুলো আমরা যদি ভুলে যাই হঠাৎ করে আজকের দিনে এসে আমরা কি বলে কম্পেয়ার করি যে চীন এবং ভারত, তাদের ভারত বাংলাদেশ সম্পর্ক, চীন আসলো, চীন এত টাকা $1 বিলিয়ন দেবে বললো, তোমার সঙ্গে ভারত ঘাবড়ে গেল। নো, ফরেন পলিসি ডাইনামিক্স strategically and tactically do not take place in this way. Foreign policy dynamics, particularly for China and India now. India is catching up. They are big powers, big countries. China is now the second largest economy in the world. They will take over America in the next 2-3 years. India is the third largest economy in the world. These are the dynamics that is we are seeing today. না, অ্যাম্বাসেডর ওয়ালির একটা প্রশ্ন যদি করতে চাই, আপনাদের প্রজন্ম ঠিক আছে, কিন্তু নতুন প্রজন্ম যারা বেড়ে উঠেছে, তাদের তো কিন্তু প্রত্যাশা, ভারতকে যারা যেভাবে দেখছে, যা আমরা দিচ্ছি বিনিময়ে আমরা কি পাচ্ছি, তাদেরকে কিভাবে আমরা আসলে সান্ত্বনা দিব, সেই প্রশ্ন কিন্তু রয়ে যায়। তারা হয়তো সে 71 দেখেন, তার পরের প্রজন্ম অনেক জন্ম হয়েছে এই দেশে। জি, I'm coming to that point. এবং এখানে I'll be very, very frank with you. একটা জেনারেশন গ্যাপ তৈরি হচ্ছে কিনা ভারতের যেটা উচিত এখন, এবং শ্রীনগর সাহেব এখানে এসছেন, রাইটলি সো, fear or no fear or whatever, there are some problems they're facing today after, let's say, 50 years or so of our independence. China, Ladakh is a factor that cannot be ignored. Ladakh had been a factor in 1962. এতদিন পরে আবার এটা এসছে। Nepal is a factor which is very, very new, but then it is there.
আমি নিশ্চিত যে ভারত তবে এনআরসির কথা বলা হচ্ছে, এনআরসি বিষয়ে বলা হচ্ছে, তিস্তা বলা হচ্ছে, সীমান্ত হত্যার কথা বলা হচ্ছে, সীমান্ত হত্যা কাশ্মীরের ইস্যুর এক ধরনের প্রভাব নিশ্চয়ই বাংলাদেশে আছে। সীমান্ত জি, হত্যা কমে এগুলো এসেছে। নিয়ে আমরা কথা বলবো। অ্যাম্বাসেডর ওয়ালি, আমি একটু বিনয়ের সঙ্গে আপনাকে থামাচ্ছি। একজন দর্শক বোধহয় যোগ দিয়েছেন, দেখি তার প্রশ্নটি নিয়ে আমরা আলোচনায় ফিরবো। প্রিয় দর্শক, কে বলছেন এবং কোত্থেকে বলছেন, আপনার পরিচয় দিয়ে যদি প্রশ্নটি উত্থাপন করেন। জি ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি যশোর থেকে শামসুল্লাহ সৌরভ বলছি। বলুন। আচ্ছা, আমার প্রশ্ন ল্যান্ড জাস্টিস মানিক স্যারের কাছে, যে তিনি, তার কথা আমরা শুনেছি। তো ভারতের সাথে আমাদের বন্ধুত্ব দীর্ঘদিনের, এবং এই বন্ধুত্বর অনস্বীকার্য। আমাদের 71 সালে তারা যেভাবে আমাদেরকে সাহায্য করেছে, কিন্তু বর্তমানে আমরা হঠাৎ করে দেখলাম যে আমাদের হর্ষবর্ধন সিংলা সাহেব বাংলাদেশে হঠাৎ করে আসলেন। তো এই আশাটা কি আমাদের প্রয়োজনে নাকি ভারতের প্রয়োজনে? কারণ এই মুহূর্তে ভারতের আশপাশে যে সমস্ত প্রতিবেশী রাষ্ট্র আছে, তাদের কারোর সাথেই এখন বর্তমানে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান নেই। এবং দীর্ঘদিন ধরে, স্বাধীনতার আজ এত বছর ধরে আমরা দেখছি আমাদের তিস্তায় পানি থাকছে না, আমাদের পদ্মায় পানি থাকছে না, আমাদের বর্ডারে মানুষ মারা যাচ্ছে, কিন্তু কখনো চোরাচালানকারীদেরকে আমরা মরতে দেখি না, বা মাদক পাচারকারীদেরকে আমরা মরতে দেখি না। এবং সর্বশেষ যে রোহিঙ্গা ইস্যু, তাদের সাথেও কিন্তু ভারত আমাদের পাশে ছিল না। তাহলে কি আমরা একের পর এক নেগেটিভ আমরা জিনিস দেখে যাচ্ছি? তো আমাদের বন্ধুত্বটা কোন পর্যায়ে থাকছে, যে যেখানে আমরা দিয়েই যাচ্ছি কিন্তু বিনিময়ে আমরা ভারতের কাছ থেকে সেরকম কোনো কিছু পাচ্ছি না? জি, মিস্টার সৌরভ, অনেক ধন্যবাদ। আমার মনে হয় প্রশ্ন এবং মতামত আমরা পেয়েছি, আপনার আলোচনা করব। অজয় দাশগুপ্ত যদি এই পর্যায়ে একটু বলেন, আমরা সবার কথাটা শুনেনি, আপনি কিভাবে দেখছেন? মানে এখানে যারা আলোচনা করলেন বা অন্য আলোচনায় শুনে, পররাষ্ট্রনীতি বিশ্লেষক, মানে শিক্ষক বা গণমাধ্যম ব্যক্তিত্ব অনেকেই নানা বলে। দুই প্রতিবেশী দেশের মধ্যে সম্পর্ক থাকবে, অর্থনীতি রাজনীতি থাকবে, এবং এই ভিজিট গুলোকে কখনই আমাদের কিন্তু এটাকে একটা ঝটিকা খবর, আকস্মিক খবর, একটা একেবারে অস্বাভাবিক কোনো ঘটনা এইভাবে দেখার একটা প্রবণতা আমাদের দুই দেশেই আছে। কারণ যে একটু আগেই যেমন কেউ বলছিলেন যে একজনে আলোচনায়, যে ভারতের গণমাধ্যমে কি কি বলে বাংলাদেশ সম্পর্কে, তো বাংলাদেশের গণমাধ্যম বা সোশ্যাল মিডিয়ায় কি সবই এক টোন শোনা যায়? এখানেও তো নানা কথা বলে। কাজে এইটা ধরে একটা গণমাধ্যম কি বললো সেইটাকেই আমরা কিন্তু কখনোই জাজমেন্ট ধরলে, আমাদের এইরকম দুইটা কিন্তু মানে বড় দেশ, ধরেন চীনের সঙ্গে তার প্রতিবেশীকে ভারত বিরোধ আছে, চীনের সঙ্গে প্রতিবেশীকে ভিয়েতনাম, তার সঙ্গে বিরোধ আছে, চীনের সঙ্গে প্রতিবেশীকে রাশিয়া, তার সঙ্গে বিরোধ আছে, চীনের সঙ্গে বন্ধুকে পাকিস্তান, আমরা 71-এ তার নিষ্ঠুরতা জানি, চীনের সঙ্গে বন্ধুত্বকে মিয়ানমার, তার ভূমিকা বাংলাদেশ সবচেয়ে বড় বিপদের মধ্যে যেটা আছে সেটা কিন্তু চীনের উস্কানি বলেন, সমর্থন বলেন, মদত বলেন, মিয়ানমারে তার অর্থনৈতিক স্বার্থই বলেন। আবার চীনের সঙ্গে তো আমরা সম্পর্ক রাখছি। এই ঘটনাগুলো বলেই মিয়ানমারকে উৎসাহ দিচ্ছে, মদত দিচ্ছে বলে আমরা চীনের সাথে সম্পর্ক রাখবো না, ব্যাপারটা তো তা না। ভারতের সঙ্গে যেমন অনেকগুলো সম্পর্ক আছে, অনেক সমস্যার সমাধান হয়েছে, গঙ্গার পানির নিষ্পত্তি হয়েছে, সীমান্ত চুক্তি পিসফুলি শান্তিপূর্ণভাবে নিষ্পত্তি হয়েছে, ইউরোপের যেটা বা অনেক দেশে, বিভিন্ন বিশ্বে নানা দেশে সেটা হয়নি। যদি আমরা এই ধরনের একটা সফর, করোনার সময় কিন্তু এটাকে একটা, কিন্তু দুই প্রতিবেশী দেশের মধ্যে পররাষ্ট্র সচিব কেন, আমার তো মনে হয় যে পররাষ্ট্রমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী বা প্রধানমন্ত্রী পর্যায়ে এই ধরনের পাশাপাশি দেশ যার সঙ্গে অর্থনৈতিক স্বার্থ আছে, যেমন চীন, আমরা ভারতের চেয়েও কিন্তু বাংলাদেশ চীন থেকে সবচেয়ে বেশি আমদানি করে। ভারতেও যতটা রপ্তানির সুযোগ সম্ভাবনা আমরা করে নিতে পারি, চীনের বাজার কিন্তু আরো কঠিন। এমনকি চীন যে শুল্কমুক্ত ঘোষণা দিয়েছে, প্র্যাকটিক্যালি কিন্তু ওইসব পণ্য বাংলাদেশে খুব কমই উৎপাদন হয়। যদি আমরা উৎপাদনের ব্যবস্থা করতে না পারি, এই সুবিধা নিতে পারবো না। কাজেই আমাদের প্রধানমন্ত্রী পর্যায়ে 1 মাস 2 মাস 6 মাস পরে এই ধরনের ঝটিকা সফর হওয়া উচিত, গিয়ে যেসব অমীমাংসিত বিষয় আছে সেইগুলো নিয়ে আমাদের আলোচনায় বসা উচিত। স্বাস্থ্যগত সমস্যা হলে আলোচনা হওয়া উচিত, পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইস্যু হলে তারা আলোচনা করতে পারে, শিল্পের কোনো ইস্যু আসলে, নদী অভিন্ন নদী নিয়ে ইস্যু আসলে যখন তখনই কিন্তু বৈঠক হওয়া উচিত। এবং কোনো বৈঠককেই আমরা দুই দেশেরই গণমাধ্যম বা অন্য যারা সমাজে নানা মহল পক্ষ রয়েছে
তাদের কারোই উচিত হবে না এই ধরনের সফরকে, ভারতেও যেমন বাংলাদেশেও তেমন, যে আমরা যেন এটাকে একেবারে এই স্কোয়ারের বাইরে নিয়ে আলোচনা করে একটা নতুন কিছু ঘটে গেছে সেই রকম ভাবে বিবেচনা করা উচিত না। অনেক ধন্যবাদ দেশের স্বাভাবিক সম্পর্ক হিসেবে দেখা। আমি একটু যাব সাংবাদিক গোলাম মর্তুজা, আপনি সবার কথা শুনেছেন, এই রাউন্ডে আপনি যদি বলেন আপনার বক্তব্য। জি, ধন্যবাদ আপনাকে। এই ভারত বাংলাদেশ সম্পর্কের জায়গায় আলোচনার দুটি দিক, একটি হচ্ছে ইতিহাস নির্ভর আলোচনা, সেটি 1971 সাল, যেটা আমাদের এখানে আলোচকরা বললেন যে ইতিহাসের আলোচনা করলেন, সেই ইতিহাসের আলোচনার সঙ্গে সামান্যতম কোনো দ্বিমত নেই। আরো চাইলে সারা রাত ধরে বলা যায় 1971 সালে ভারতের বাংলাদেশের মুক্তিযুদ্ধে যে অবদান, বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের যে সহায়তা, সমর্থন, রিপ্রতি সবকিছু। তা আমি ওই আলোচনাটাই আজকে ওইভাবে যেতে চাই না। এখন ওই আলোচনার সূত্র ধরে যেটি বলা হচ্ছে যে ভারতের সাথে বাংলাদেশের রক্তের সম্পর্ক, ভারতের সাথে বাংলাদেশের চিরস্থায়ী বন্ধুত্বের সম্পর্ক, এটা কেউ কোনোদিন করতে পারবে না। দেখেন 1971 সালের মুক্তিযুদ্ধ এবং তারপর 1975 সালের বঙ্গবন্ধুকে হত্যাকাণ্ড এবং তার পরবর্তীর যে সরকার বাংলাদেশের যে পরিচালনা, এই যে চিরস্থায়ী সম্পর্কই যদি হতো, কখনোই কোনো বৈরিতা তৈরি হবে না বা সম্পর্কে চির ধরবে না, তাহলে তো এই লম্বা সময়ের বৈরিতাপূর্ণ সম্পর্ক থাকতো না। ইতিপূর্বে তো আমরা দেখেছি, সামনের সময় কি হবে সেটা অনেক কিছুর উপরে নির্ভর করে। ভারতের পররাষ্ট্রমন্ত্রীর পররাষ্ট্র সচিবের সফর নিয়ে যেটি বলা হচ্ছে, দেখুন এটি আমার বিবেচনায় একজন সংবাদকর্মীর হিসেবে এটা যদি ঝটিকা সফর হয়ে থাকে তাতেও কোনো ক্ষতি নেই, তাতেও আলাদা রকমের কোনো আলোচনা নেই। পৃথিবীতে এরকম সফরের পার্শ্ববর্তী দুটি দেশ অথবা পার্শ্ববর্তী দেশ নয়, একটির সঙ্গে আরেকটির অনেক দূরত্ব আছে, সেই সমস্ত দেশের সঙ্গেও এরকম নানাবিধ কারণে এরকম ঝটিকা সফরের নজির যে নেই তা কিন্তু নয়। সমস্যা একটি সামনে আসলে সেই ক্ষেত্রে সফর করে সমস্যাটির সমাধান যদি করা যায় তাহলে নিশ্চয়ই এই ধরনের সফরকে আমরা অবশ্যই স্বাগত জানাবো। এখানে প্রশ্ন এসেছে যে সফরটি কি কারণে, বা বাংলাদেশের সঙ্গে ভারতের যে সম্পর্ক, সেই সম্পর্কের জায়গাতে একটি হচ্ছে সরকার টু সরকার সম্পর্ক, কোনো সন্দেহ নাই যে সেই সম্পর্কটি অত্যন্ত হৃদ্যতাপূর্ণ। কিন্তু এর বাইরে এই হৃদ্যতাপূর্ণ সম্পর্কের জায়গাতে সাধারণ জনমানুষের সঙ্গে জনমানুষের যে সম্পর্ক এবং সাধারণ জনমানুষের যে পারসেপশন, সরকারের টু সরকার সম্পর্ক আর সাধারণ জনমানুষের যে পারসেপশন, সেই জায়গাটিতে সম্ভবত খুব বড় রকমের একটা পার্থক্য তৈরি হয়ে যাচ্ছে। এই পার্থক্যের ক্ষেত্রে কিছু কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত বড় বড় ইস্যু আছে, আর কিছু কিছু ইস্যু আছে বাংলাদেশের মানুষ মনে করে যে ভারত ইচ্ছে করলেই এই সমস্যাটির সমাধান করতে পারে। অনেকগুলো বিষয়ের সমাধান হয়েছে, এখানে আলোচনা হয়েছে, সীমান্ত চুক্তি থেকে শুরু করে পদ্মা গঙ্গার পানি চুক্তি, অনেক কিছু হয়েছে। কিন্তু ধরুন অনেক কথা বলা হলেও সীমান্ত হত্যা বন্ধ হয়নি। এখন সীমান্তে যে হত্যাকাণ্ডগুলো ঘটে, এই হত্যাকাণ্ডগুলো ঘটার ক্ষেত্রে যে সমস্ত যুক্তি আনা হয়, যে সমস্ত কথা বলা হয়, আমাদের যে পাবলিক পারসেপশন, সেই পাবলিক পারসেপশনে কখনোই এই কথাগুলো গ্রহণযোগ্যতা পায় না। বলা হয়, আমরা এই ধরনের আলোচনাতে আমরা অনেকে বলি যে হত্যাকাণ্ডের সংখ্যা অনেক কমেছে। এই কথাগুলো আমার কাছে মনে হয় বাংলাদেশের মানুষকে এক ধরনের ক্ষুব্ধ করে। আমরা যখন এই কথাগুলো বলি, ক্ষুব্ধ করার কারণ হচ্ছে, ধরেন গত বছর যদি 200 মারা গিয়ে থাকে, এবছর হয়তো মারা গেল 150 জন। এখন কোনটা, যে 50টি হত্যাকাণ্ড কমেছে আমি সেটা আমার কাছে গুরুত্বপূর্ণ, নাকি 150 জন মানুষ যে মারা গেল সেটা গুরুত্বপূর্ণ? হ্যাঁ, চোরাচালান করতে গিয়ে মারা যায়, গরু চোরাচালান করতে গিয়ে মারা যায়, তাতে কোনো সন্দেহ। আরেকজন দর্শক যোগ দিয়েছেন, তার ফোনটি নিয়ে আমরা আলোচনায় ফিরবো। প্রিয় দর্শক, কে বলছেন এবং কোত্থেকে বলছেন, আপনার প্রশ্নটি যদি উত্থাপন করেন। যে উনি বললেন আমাদের ভারতের সাথে আমাদের রক্তের সম্পর্ক, সেটা আমরা শুনে আসছি আমাদের, কিন্তু আমরা তরুণ প্রজন্ম যেটা শুনে আসছি আমাদের বাবা বা আমাদের দাদার কাছ থেকে, মুক্তিযুদ্ধের সময় ভারত আমাদের সাহায্য করছে, সেটা আমরা দেখিনি। আমরা তরুণ প্রজন্ম এখন ভারত যে আমাদের বন্ধু, আমরা কি দেখে, ভারতের কোন ভূমিকা দেখে সেটা বিবেচনা করবো যে তারা সত্যিই আমাদের বন্ধু। জি, অনেক ধন্যবাদ। তরুণ প্রজন্মের একজন প্রশ্ন করেছেন, গোলাম মর্তুজা যদি একটু বলেন। জি, এটি খুব গুরুত্বপূর্ণ। এটাই আমি বলছি যে পারসেপশন, এই যে তরুণদের যে পারসেপশন তৈরি হয়ে গেল, এখন আমরা যদি খালি বলি যে হ্যাঁ 1971 সালে এই ভূমিকা ছিল, সেই ভূমিকা তো সত্যি, সেই ভূমিকা নিয়ে তো কোনো বিতর্ক নাই। কিন্তু এখনকার যে পারসেপশন, একটি মানুষ যখন সীমান্তে মারা যায়, এই যে তরুণ প্রজন্ম, এই তরুণ প্রজন্মের ভেতরে একটা ক্ষুব্ধতা তৈরি করে। কিন্তু দুর্ভাগ্যজনক হচ্ছে যে বাংলাদেশের পক্ষ থেকে আমাদের সরকারের নীতি নির্ধারকরা
ওই সীমান্ত হত্যাকাণ্ড নিয়ে যে বক্তব্য দেন সেই বক্তব্যগুলো সাধারণ জনমানুষকে আশ্বস্ত করতে পারে না, সাধারণ মানুষের ক্ষিপ্ততা বা ক্ষুব্ধতাটা আরো বেশি তৈরি করে। দেখেন বাংলাদেশের মানুষের কিন্তু অনেকগুলো পরিবর্তন হয়েছে। একটা সময় বাংলাদেশে ভারত যে ট্রানজিট, ভারতের পণ্য বাংলাদেশের উপর দিয়ে যাবে, এটি একটা সময় বাংলাদেশে আলোচনা করা যেত না। গণমাধ্যমের একটা ভূমিকার কারণে এটা করলে বাংলাদেশের ক্ষতি নেই, লাভ আছে, গণমাধ্যমের এই ইতিবাচক ভূমিকার কারণে কিন্তু সেই পারসেপশনটা দূর হয়ে গেছে। এখন কিন্তু বাংলাদেশের উপর দিয়ে ট্রানজিট যেতে পারে, কিন্তু এখনো সংশয় বা প্রশ্ন তৈরি হয়েছে যে কত ফির বিনিময়ে যাচ্ছে, সেটা নিয়ে মানুষের মধ্যে একটা প্রশ্ন আছে। এই সমস্ত প্রশ্নের উত্তর যদি আমরা সন্ধান না করি, আমরা যদি শুধুমাত্র ইতিহাস খুঁজি, তাহলে যেটা হবে ইতিহাসের সত্যতা ইতিহাসের জায়গাতে থাকবে, কিন্তু আমি বাংলাদেশের মানুষের যে পারসেপশন, এই পারসেপশনের জায়গাটা দূর করতে পারবো না। নীতি নির্ধারক পর্যায়ে, মন্ত্রী পর্যায়ে কথা বলার ক্ষেত্রে, ভাষার প্রয়োগের ক্ষেত্রে আরো সচেতন হওয়া দরকার। স্বামী স্ত্রীর সম্পর্ক, এই ধরনের কথা বললে এর যে তাত্ত্বিক দিক থাকে সেটা আপনি ব্যাখ্যা বা বিশ্লেষণ করতে পারবেন, কিন্তু স্বামী স্ত্রীর সম্পর্ক বললে বাংলাদেশের মানুষের ভেতরে যে প্রতিক্রিয়া হয়, আমাদের নীতি নির্ধারক বা মন্ত্রী পর্যায়ের বক্তব্যের সময় সেই দিকটি বিবেচনায় নেওয়া হয় না। অনেক ধন্যবাদ মিস্টার মুর্তজা, অনেক ধন্যবাদ। আমি আপনার কাছে আসবো। জি প্রফেসর শাহিদুজ্জামান, আপনি যদি একটু বলেন যে শব্দ চয়নের যে পলিটিক্যাল কয়েনেজ অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার। আরেকটি জিনিস সীমান্ত হত্যা নিয়ে বলা হয়েছে, কেউ কেউ প্রশ্ন করেছে যে ভারতের নিউক্লিয়ার উইপন আছে, সেরকম একটা পারমাণবিক শক্তিশালী দেশ কিভাবে সীমান্তে একজন মানে গরুর ব্যবসায়ী ক্যাটলারকে কেন থ্রেট মনে করে, এর সঙ্গে যায় কিভাবে? আসলে এটা কি রাবার বুলেট হতে পারতো কিনা, কেউ পায়ে আঘাত করা যেতে হতো না, জীবন চলে যায় কেন, এর কোনো সমাধান আছে কিনা আসলে প্রফেসর শাহিদুজ্জামান? এটা সম্পূর্ণ নির্ভর করছে রাজনৈতিক গুডউইলের উপরে। আমি অবশ্য আমার পূর্বতম বক্তারা যারা ভারতের সাথে আমাদের যে রক্তের যে বন্ধন সেটা সম্পর্কে বলেছে, তার প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখেই বলছি। জাস্টিস শামসুদ্দিন চৌধুরী, অ্যাম্বাসেডর ওয়ালিউর রহমান যে ঐতিহাসিক বন্ধনের কথা বলেছে, সেটা অবশ্যই অটুট থাকুক, আমিও তাই চাই। তাদের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা রেখে বলছি যে যেহেতু একটা বড় নেইবার আর আমরা তুলনামূলকভাবে ভৌগোলিক দিক থেকে অনেক ছোট, ন্যাচারালি আমাদের মধ্যে এমন এমন কিছু বিষয় থেকে যেতে থাকবে, সেটা থাকাটা অস্বাভাবিক না। এবং নদীর যে ভাগ সেটা কত গুরুত্বপূর্ণ সেটা আমরা অনুধাবন করি। যেমন এই যে তিস্তা নদীর কথাই যদি ধরি, আমি একজন অত্যন্ত সিনিয়র নদী বিশেষজ্ঞের কাছে জানতে পারলাম যে শুধু যে পানির ফ্লোটাই যে আমাদের ক্ষতি করছে তা নয়, সবচেয়ে বড় কথা হচ্ছে উত্তর দিক থেকে যদি পানির চাপটা না থাকে, তাহলে দক্ষিণে বঙ্গোপসাগর থেকে লবণাক্ততা সেটা অ্যাজ ফার অ্যাজ ফরিদপুর পর্যন্ত চলে আসতে পারে, ডেজার্টিফিকেশন দক্ষিণবঙ্গেও ঘটে যেতে পারে। এইটুকু থেকেই বোঝা যায় যে তিস্তার পানির ফ্লোটা ঠিক করাটা কতটা আমাদের জন্য জরুরি। এটা তো আমরা সবাই জানি যে সিকিম থেকে আসার পথে কতগুলো ড্যাম ভারত নির্মাণ করেছে, যার ফলে পানির ফ্লো কমে যায়, এবং এগুলো কিন্তু স্যাটেলাইটে ধরাও পড়েছে। অনেক ধন্যবাদ প্রফেসর শাহিদুজ্জামান। আমি একটু যাব অ্যাম্বাসেডর ওয়ালিউর রহমান, যদি একটু বলেন আপনি এই বিরতির আগে শেষ 2 মিনিট আপনি যদি বলেন যে নতুন প্রজন্ম কিন্তু প্রশ্ন, তাদের যে টোন এবং টেনর আপনি টের পেয়েছেন, সুর এবং স্বর, এক ধরনের ক্ষোভ কিন্তু রয়েছে যে পিপলস টু পিপল যে কমিউনিকেশন, সরকার ইজ ওকে ফাইন, এই জনগণের জায়গাটা কিভাবে আরো সুন্দর করা যায় আসলে? নতুন প্রজন্ম যে প্রশ্ন সেগুলো খুবই স্বাভাবিক এবং ন্যাচারাল, এবং এর জন্য আমি বলতে চাই যে সরকার, আমাদের সরকার, তারা সচেতন এবং কথাবার্তা বলা হচ্ছে, সমস্ত পর্যায়ে বলা হয়েছে। তো কোভিড এসে কিছুটা সমস্যা করে দিয়েছে আমাদের যাওয়া আসার ক্ষেত্রে, এবং ইয়েস আই এগ্রি উইথ ইউ যে একটা মানুষ মরবে কেন, আই এম টোটালি ইন এগ্রিমেন্ট উইথ ইউ। এটা হচ্ছে সম্পর্কের ব্যাপার এবং তাদের চেষ্টার ব্যাপার। একটা মানুষ মরবে কেন? না, আমরা তো দেখছি তারা ভালো সম্পর্ক করতে চাইছে, তাহলে সীমান্ত হত্যাটা বন্ধ করছে না কেন? এর ব্যাখ্যাটা খুঁজে পাওয়া যায় কিনা? আমি বলবো না করছে না কেন, আমি বলবো যে কাইন্ড অফ ল্যাকডেজিক্যাল অ্যাটিটিউড। দে হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে না, বাংলাদেশ, কেউ বলেন আমাদের বিজ্ঞ অতিথি আপনার সাথে যে perhaps is the only country যেটা we have a relationship, good friendly relationship with India. So India knows that. আমি নামটা বলছি না, যে নেপাল ছিল, নেপালের সঙ্গে এখন সম্পর্কটা আবার ঠিক হয়ে যাচ্ছে। আশা করবো আমি যে ভারত রিয়েলাইজ করবে, কারণ
ভারত এই বড় দেশ, তাদের স্ট্র্যাটেজিক থিঙ্কার্স আছে, স্ট্র্যাটেজিক রাইটার্স আছে। আমি জানি যে অদূর ভবিষ্যতে তাদের অবস্থাটা পরিবর্তন হবে এবং তারা চিন্তা করতে শিখবে, শুধু না, তারা চিন্তা করছে, চিন্তাবিদ আছে, কিন্তু তারা ইমপ্লিমেন্টেশন করতে হবে এটা। এবং আমি নিশ্চিত যে এটা আমরা দেখে যেতে পারবো, আমার জীবদ্দশায় দেখে যেতে পারবো, আপনারা তো পারবেনই, যে থিংস হ্যাভ চেঞ্জড। অনেক 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 ধন্যবাদ। আমরা এই পর্যায়ে ছোট্ট বিরতি নেব। আজকে আপনারা দেখছেন আরটিভির বিশেষ গোল টিভির আলোচনা। আমরা যেখানে কথা বলছিলাম কোন দিকে মোড় নিচ্ছে ভারত বাংলাদেশ সম্পর্ক। আমাদের সঙ্গে থাকুন, একটু পরেই আমরা ফিরে এসে এই আলোচনা আবার শুরু করব। প্রিয় দর্শক, আরটিভির বিশেষ আলোচনা অনুষ্ঠান গোল টেবিলে আপনাদের আরেকবার স্বাগত জানাচ্ছি। আমি রুবায়েত ফেরদৌস। আজ আমরা কথা বলছিলাম কোন দিকে মোড় নিচ্ছে ভারত বাংলাদেশ সম্পর্ক। বিরতির আগে খানিকক্ষণ কথা আমরা বলেছি, বিরতির পরে আমরা আসবো। বিচারপতি মানিক, আপনি যদি বলেন, একজন দর্শক আপনাকে এই প্রশ্ন করেছিলেন, সেই উত্তরটি নিয়ে যদি আমরা আলোচনায় ফিরি। দেখুন, আমি প্রথমে একটি কথা বলতে চাই যে ৭৫ সনের পরে ভারতের সাথে আমাদের সম্পর্ক শীতল ছিল, এবং সেটা তো অবভিয়াস। ৭৫ সনে বঙ্গবন্ধুকে হত্যা করলো পাকিস্তান, চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ষড়যন্ত্রের এটি কিন্তু ফসল ছিল। এবং পাকিস্তান, চীনের যারা মার্কিন যুক্তরাষ্ট্র সহ যাদের পোষ্যরা এখানে ছিল, যাদের চরেরা ছিল, তারাই বঙ্গবন্ধুকে হত্যা করেছে দেশকে আবার পাকিস্তানে পরিণত করার জন্য। এটি কিন্তু সব হিস্টোরিক্যাল ডকুমেন্টস, হিস্টোরিক্যালি প্রুভড ফ্যাক্টস। এবং এটার সাথে সাথেই পাকিস্তান থেকে বাংলাদেশ থেকে খন্দকার মোশতাক বললো ইসলামিক রিপাবলিক অফ বাংলাদেশ, পাকিস্তান থেকেও বললো ইসলামিক রিপাবলিক অফ বাংলাদেশকে সাহায্য করতে হবে, সাহায্য পাঠানো ইত্যাদি ইত্যাদি। তো ওই পুরো সময়টা 25 বছর সময় এখানে তো রাজত্ব করেছে, গায়ের জোরে রাজত্ব করেছে পাকিস্তানি চরেরা। সুতরাং সেই সময় তো ভারতের বিরুদ্ধে আমাদের সম্পর্ক শীতল হবে, এটাই ছিল স্বাভাবিক। এবং বঙ্গবন্ধুকে যদি হত্যা করা না হতো তাহলে এই সম্পর্কে শৈথল্য কখনো আসতো না। বিচারপতি মানিক, এটি একবার বিষয় কিনা যে সরকার পরিবর্তন হলে ভারত বাংলাদেশের সম্পর্ক পাল্টে যায় না। এখন যদি প্রফেসর সাহেব, এখন যদি পাকিস্তানি চরেরা শাসন করে, যেটা ছিল জিয়াউর রহমান থেকে শুরু করে, বুঝলেন, তারা 25 বছর রাজত্ব করেছে, সুতরাং তারা এখানে তো সিআইএ এর ঘাঁটি হয়ে গেছিল, বুঝলেন। এবং সত্য কথা বলতে কি, আমাদের সাথে ভারতের যে ডিসপিউট গুলো রয়েছে, গঙ্গা পানি সহ, সমুদ্র সীমা সহ ইত্যাদি, এবং ছিটমহল গুলো সহ, এই সব সমস্যার সমাধান অনেক আগেই হয়ে যেত যদি এই পাকিস্তানিরা বঙ্গবন্ধুকে তখন হত্যা না করতো। এবং যতগুলো সমস্যা, দেখুন, নতুন গভর্নমেন্ট, মুক্তিযুদ্ধের পক্ষের সরকার 2009 সনের ক্ষমতা আসার পরে ভারতের সাথে বহু সমস্যার সমাধান হয়ে গেছে। গঙ্গা চুক্তি হয়েছে, সীমান্ত আপনার ছিটমহল গুলো হয়েছে, যে ছিটমহল নিয়ে বছরের পর বছর মানুষ মানবেতর জীবন যাপন করছিল, সেটা সমাধান হয়েছে। আমরা ভারত রাজি হয়েছে আপনার আরবিট্রেশনে যেতে, যার ফলে আমরা সমুদ্র বিজয় করেছি। তারপরে আপনার শান্ত চুক্তি হয়েছে পার্বত্য চট্টগ্রামে। তা আমরা পাইনি ভারত থেকে, এই কথাটা কিন্তু মোটেও ঠিক নয়। আমরা কিন্তু ভারত থেকে অনেক কিছু পেয়েছি, আর সমস্যা এখনো আছে। যেমন আপনার মেক্সিকোর সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের দুটো পাশাপাশি দেশ, তাদের সমস্যা, এমনকি কানাডার সাথেও মার্কিন যুক্তরাষ্ট্রের সমস্যা রয়েছে, পাশাপাশি দেশ হলে তো লাগে। এখন এখানে আরেকটা কথা মনে রাখতে হবে, কিন্তু চীন কোনো আদর্শবাদী দেশ নয়। চীন একটি পুঁজিবাদী দেশ, যেখানে ওয়াইয়ের মতো প্রাইভেট কোম্পানি রয়েছে, যেখানে আলিবাবার মতো প্রাইভেট কোম্পানি রয়েছে, যেখানে আপনার জ্যাক মার মতন একজন সারা বিশ্বের নাম করা একজন পুঁজিবাদী রয়েছে, মা স্টেন্টিং এর মতন। যদি এটাকে আর এখন এই যে চীনের যে বর্তমান অবস্থা, এটি মার্ক্সবার্গ বা হেগেলের কোন ডেফিনেশনের মধ্যে পড়ে না। এটি পুরো পুঁজিবাদী দেশ এবং অগ্রাসী দেশ, সাম্রাজ্যবাদী দেশ। দেখুন কি করলো আপনার যে শ্রীলঙ্কায়, যে এমন ঋণের বোঝা বাজিয়ে দিল যে শ্রীলঙ্কা বাধ্য হলো হারমান টোটো সেই বন্দরকে 99 বছর লিজ দিতে। যুবতীতে তারা একই ঘটনা ঘটেছে। চীন থেকে আমাদের সাবধান, চীন একটি সাম্রাজ্যবাদী দেশ, এবং আজও আপনার এই দক্ষিণ চীন সাগর নিয়ে 20টি দেশের সাথে চীনের যুদ্ধাবস্থা বিরাজ করছে, যার মধ্যে ভিয়েতনাম রয়েছে, মালয়েশিয়া রয়েছে, সিঙ্গাপুর রয়েছে, বুঝলেন।
আপনার যে কথাটা বলা হচ্ছে যে ভারতের বন্ধু, ভারতের চীনের বন্ধুই, চীন একমাত্র বন্ধু হচ্ছে পাকিস্তান, এর বাইরে চীনের কোনো বন্ধু নাই, সারা পৃথিবীতে চীনের কোনো বন্ধু নাই। চীন এখন অগ্রাসী দেশ, সাম্রাজ্যবাদী দেশ। পাকিস্তানের একজন সিনেটর সম্প্রতি বলেছেন যে চীন কি নতুন ইস্ট ইন্ডিয়া কোম্পানি? আমি বিশ্বাস করি চীন ওইভাবেই কিন্তু এগুচ্ছে। চীনের দৃষ্টি হচ্ছে অগ্রাসী, চীন একটি সাম্রাজ্যবাদী দেশ, সাম্রাজ্য, অর্থনৈতিক সাম্রাজ্যবাদ এবং আপনার এলাকা ভিত্তিক সাম্রাজ্যবাদ, ওইভাবে কিন্তু চীন এগুচ্ছে। চীনের যে রোড মানে আপনাকে আবারও আসবো আপনার কাছে অধ্যাপক সাহাব। এবং আমি প্রফেসর সাহেব, আমি একটা ব্যাপারে একটু ক্লিয়ার করি। দেখুন 15 তারিখে আমাদের শোক দিবস, সেই দিন চীন খালেদা জিয়ার বার্থডে বলে খালেদা জিয়াকে উপহার পাঠিয়েছে, যেটি আপনার আমাদের ভিয়েনা কনভেনশন, যেটা ডিপ্লোম্যাটিক প্রিভিলেজেস, সেটা চরম লঙ্ঘন করে আমাদের দেশে বসে আমাদের একটি বিতর্কিত বিষয়, এটি খালেদা জিয়ার আদৌ বার্থডে কিনা, সেই বিতর্কিত বিষয়ে নাক গলিয়ে চীন ভিয়েনা কনভেনশনের নগ্ন ভায়োলেশন করেছে। এগুলো তো আমরা মেনে নিতে পারি না। এই দিন এইটি করে চীন বঙ্গবন্ধুর আত্মার শ্রদ্ধাকে আপনার অবমানিত করেছে। এগুলো আমাদের কাছে মোটেও কোনো অবস্থায় গ্রহণযোগ্য হতে পারে না। এগুলো আমাদের মনে রাখতে হবে। অধ্যাপক সাহাব যদি একটু বলেন। হ্যাঁ, এইখানে আমার বেশ কয়েকটা পয়েন্ট আছে। সোজা কথা হলো যে এখানে আমরা যদি বাংলাদেশের অবস্থানটাকে দেখি, প্রধানমন্ত্রীর প্রথম কাজটা কি? বেসিক্যালি 170 মিলিয়ন মানুষ, অর্থাৎ 17 কোটি মানুষের ওয়েলফেয়ার নিশ্চিত করে, এবং তিনি সেটা করছেন। এবং সেই ক্ষেত্রে আমাদের যে অর্থনীতি, সেখানে যদি আপনি দেখেন ডেট ট্র্যাপের কথা প্রায় আমরা শুনি। $33 বিলিয়ন এক্সটার্নাল ডেট আছে, যার মধ্যে মাত্র 6% চীন থেকে আসে। এবং আমাদের $8 বিলিয়ন লাইন অফ ক্রেডিট আছে, 11 বছর আগে সই করা হয়েছিল পর্যায়ক্রমে, যার মধ্যে মোস্ট লাইকলি আমার ধারণা $1 থেকে $1.5 বিলিয়ন মতো এসছে ভারত। এখানে আমাদের বোঝা দরকার আছে যে অর্থনীতি কখনো ভ্যাকিউমে চলে না, অর্থাৎ ইমোশনালি অর্থনীতি চালানো খুব ডিফিকাল্ট। ইফ দ্যাট ওয়াজ দ্য কেস, তাহলে ইসরায়েল আর জার্মান গাড়ি, মার্সিডিজ গাড়ি ইসরায়েলে চলতো না। এখন আপনি আসেন কয়েকটা ফান্ডামেন্টাল পয়েন্টের মধ্যে একটা বড় পয়েন্ট হলো যে মায়ানমারের কেসে যদি আমি দেখি, তাহলে বাংলাদেশের যে বন্ধু যারা আছেন তারা কতটুকু বক্তব্য রেখেছেন, ইউনাইটেড নেশনসে বলেন, হিউম্যান রাইটস কাউন্সিলে বলেন, আমরা প্রায় দেখি অ্যাবস্টেইন আছে। সুতরাং যে রাষ্ট্রগুলির কাছে আমরা মনে করি যে আমাদের প্রচুর পাওনা আছে বা যাদের সাথে আমাদের আত্মার সম্পর্ক, তারা কেউই মাল্টিল্যাটারালিজমে আসেন নাই। ওআইসি তে গেছে সেই সৌদি আরব, যেটা মানে যাদেরকে নিয়ে আমাদের যথেষ্ট মাথা ব্যথা এখন। আপনি যদি দেখেন আমাদের সার্ক বা বিমস্টেক, দুইটাই আমাদের নিজস্ব প্রোডাক্ট, এবং মাননীয় প্রধানমন্ত্রীর একটা ফেভারিট আউটফিট হলো বিমস্টেক, যে কারণে বিমস্টেকের হেডকোয়ার্টার্স বাংলাদেশে দেওয়া হয়েছে। সেটাই বা কতটুকু এগিয়েছে সেই বিষয়ে কিন্তু আমাদের যথেষ্ট কোয়েশ্চেন আছে। আজকে যখন বারবার বলা হচ্ছে যে বাংলাদেশের ট্রানজিট দিয়ে বাংলাদেশ লাভবান হবে, ভালো কথা, বাংলাদেশ লাভবান হবে। অনেকদিন ধরে তো বাংলাদেশ গত 20 বছর ধরে বলে আসছে যে ট্রেড বা এনার্জি কানেক্টিভিটি আসুক। আশা করি এই মিটিং এর পরে, হয়তো 40 বছর পরে আমরা হয়তো সেই জায়গাতে কিছু ব্রেক থ্রু দেখতে পারবো, যেহেতু বাংলাদেশের কস্ট এফেক্টিভ এনার্জি দরকার। এই কারণে দরকার, বাংলাদেশের 8% যে গ্রোথ মোমেন্টাম এসছে, সেটা শুধুমাত্র চীন বা মার্কিন যুক্তরাষ্ট্র বা ভারত থেকে আসে। আপনি যদি আরো ক্লিয়ারলি দেখেন, বাংলাদেশের যদি ট্রেড গ্রোথ গুলি দেখেন, সেই গ্রোথ মোমেন্টাম এন্ড ট্র্যাজেক্টরি গুলি বুঝতে হবে। সেখানে মাননীয় প্রধানমন্ত্রীর বলিষ্ঠ ভূমিকার কারণেই ট্রেড মোমেন্টাম সারা বিশ্বে হয়েছে। আপনি যদি রেডিমেড গার্মেন্টস দেখেন, ওয়েস্টার্ন কান্ট্রি, আপনি যদি বাংলাদেশে ইনভেস্টমেন্ট দেখেন, চীন, বাংলাদেশে আর্ম ফোর্সেস দেখেন, চীন, বাংলাদেশে যদি আপনি দেখেন যে ইকোনমিক গ্রোথ, ওয়েস্টার্ন ইউনাইটেড কিংডম, বাংলাদেশের 5000-এর উপরে নন ট্যারিফ ব্যারিয়ার আছে তার নিজস্ব বলয়ের মধ্যে, অর্থাৎ লার্জেস্ট যে নেইবার আছে সেখানে আমার 5000+ এনটিভিস আছে আজকে 50 বছর পরে। আপনি যদি মায়ানমারের ক্ষেত্রে দেখেন, সেই ক্ষেত্রে বাংলাদেশের যখন ন্যাশনাল সিকিউরিটি কনসার্ন হিসেবে দাঁড়িয়েছে, সেই ন্যাশনাল কনসার্নের মধ্যে কতটুকু আমি সাপোর্ট পাচ্ছি, যে কোনো নেইবার বলেন সেটা, সেই ক্ষেত্রে আমি মাননীয় প্রধানমন্ত্রীর বলিষ্ঠ পদক্ষেপের কারণেই আমি বলছি যে আমরা মাল্টিল্যাটারাল প্ল্যাটফর্মে গিয়েছি, এটা কোনো রাষ্ট্রের কাছে না। বাংলাদেশকে যতদিন বিশ্বের রাষ্ট্র দেখবে বেইজিং এর প্রিজম দিয়ে, দিল্লির প্রিজম দিয়ে, ইসলামাবাদের প্রিজম দিয়ে, ওয়াশিংটনের প্রিজম দিয়ে, রিয়াদের প্রিজম দিয়ে, ততদিন ভুল করবে। কারণ 17 কোটি মানুষ যে প্রোডাকশন তৈরি করে, সেই প্রোডাকশনের ভ্যালু দেওয়া অত্যন্ত জরুরি। আরেকটা বিষয় আসেন, বাংলাদেশের পানির মীমাংসা হয়,
ওয়াটার ইকোসিস্টেম চলে গেছে। ব্রহ্মপুত্র যে পানিটা আসে তিবেত থেকে, সেই পানিটা যখন আলটিমেটলি যখন চীনে আরবানাইজেশন হচ্ছে এই তিবেত অঞ্চলে, সেই অঞ্চলে যখন পানির ফ্লোটা বন্ধ হয়ে যাবে, তখন আপনি পানির সলিউশনটা কিভাবে করবেন? সুতরাং আপনার যত বড় বড় আমরা কথাবার্তাই বলি না কেন, আলটিমেটলি মাল্টিল্যাটারাল চ্যানেল ছাড়া আমাদের কোনো উপায় নাই। এবং আমরা ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে গেছি, সেটাও ওআইসি সহায়তায় গেছি, এবং সেই ক্ষেত্রে কিন্তু খুব একটা নেইবারিং কেউ আমাদেরকে সাপোর্ট করতে আসে নাই। সেখানেও আমাদেরকে ক্রেডিট দিতে হবে আমাদের সরকারকে। ফেলাসিতে আসেন, বারবার বলা হয় বাংলাদেশ কি ভারত এবং চীনের মধ্যে ব্যালেন্স করবে। দুটো অসম অর্থনীতির মধ্যে ব্যালেন্স হয় কি করে? ভারতের $60 বিলিয়ন কাছাকাছি, 50 থেকে 60 বিলিয়ন ডলারের ট্রেড ডেফিসিট আছে চীনের সাথে। সুতরাং বাংলাদেশের যদি ট্রেড ডেফিসিট হয়, তখনই প্রবলেমটা হয়ে যাচ্ছে কি কারণে? ডেট ট্র্যাপের কথা আমি প্রথমেই বললাম যে ডেট ট্র্যাপের ইকোনমিটা বোঝা দরকার আছে। ইকোনমিটা কোথায়? ভেরি সিম্পল, বাংলাদেশ এমন কোন ডিসিশন নেয়নি যেটার কারণে সে ডেট ট্র্যাপে পড়বে। সেই জায়গাতে সরকারের উপর আস্থা রাখা প্রয়োজন। সুতরাং আমাদের এই বড় বড় এই কথাবার্তা বলে লাভ নেই। এখানে আসেন রিক্যালিব্রেশন অফ ম্যাপ। রিক্যালিব্রেশন অফ ম্যাপ ভারতের কে করছে? বাংলাদেশ করছে? মোটেও করছে না। কে করছে? নেপাল করছে। কে করছে? পাকিস্তান করছে। কে করছে? চীন করছে। চীন কবে থেকে করছে? 1947 থেকে, বিকজ তারা ম্যাকমোহন লাইন রিজেক্ট করেছে। 1962-তে নেহরু যখন গেছেন, সেটা চীন রিজেক্ট করেছে। সুতরাং যখন বাংলাদেশ মায়ানমার ইস্যু আসে, তখন সবার জন্য সেটা বাইল্যাটারাল হয়ে যায়। যখন গালওয়ান আসে, যখন কাশ্মীর আসে, সবকিছু আসলে বাংলাদেশের একটা ভূমিকা থাকতে হবে। কি কারণে? সুতরাং আপনি যদি বলেন, আমি শুনলাম যে মিডিয়ার ক্ষেত্রে প্রধানমন্ত্রী ক্যাবিনেটকে স্ল্যামিং করা হচ্ছে, সেটা কি অ্যাকসেপ্টেবল? সুতরাং সেই ধরনের অ্যাকসেপ্টেবিলিটির পয়েন্টে যাওয়া দরকার আছে। এখন আসেন অনেক ধন্যবাদ অধ্যাপক স্যার, একজন দর্শক যোগ দিয়েছেন, আমি ফোনটি নিয়ে আমরা আমি যখন দেখবো একটা বহির্বিশ্বের আইনে বাংলাদেশকে ইকুয়েট করা হচ্ছে আফগানিস্তান পাকিস্তানের সাথে, আমি কি সেটা সহ্য করে নিব? সেটা নিব না। কেন নিব না? বিকজ আমি ৭১-এর পরবর্তী প্রজন্মে আমার কাছে প্রথমেই মনে হবে আপনার আইনে বাংলাদেশের নাম কেন? সুতরাং আপনি কি বলেন যে আমার এই সেকুলার সরকার হ্যাজ বিকাম মাইনরিটি রিপ্রেসিং সরকার? সুতরাং তাহলে আপনি আমাকে কি হিসেবে প্রজেক্ট করছেন সারা বিশ্বের কাছে, যদি আপনার আইনে আমার নাম লেখা থাকে? জি, অনেক ধন্যবাদ অধ্যাপক সাহেব। আমরা যাবো একজন দর্শক, একটু থামতে হবে, সেটা হলো আমাদের একটু থামতে হবে অধ্যাপক সাহেব, আপনাকে থামতে হবে। প্রিয় দর্শক, আপনার নাম পরিচয় দিয়ে যদি প্রশ্নটি উত্থাপন করেন, আমরা পরবর্তী আলোচনায় যাব। আপনি কি আছেন আমাদের লাইনে? জি জি, লাইনে আছে। জি, আপনি যদি বলেন। আসসালামু আলাইকুম, আমি নজরুল ইসলাম বলছি। ওয়ালাইকুম আসসালাম। আমি বিচারপতি সাহেবের কাছে প্রশ্ন, ভারত যদি বলে বাংলাদেশের নিচে দেবীর বাসস্থান, তখন কোন বিচারপতি রায় করে দেবে তো এটা ভারতের বাংলাদেশ? দ্বিতীয় প্রশ্ন, ফারাক্কা বাদ দিয়ে আমাদের দক্ষিণবঙ্গের মানুষকে লবণাক্ত পানি খাওয়ায়, সেটা কি ন্যায়সঙ্গত? তৃতীয় প্রশ্ন, বার্মার সাথে বাংলাদেশ যখন রোহিঙ্গা উদ্বাস্তু আসলো, তখন ভারত কি আমাদের কোনো স্টেপ নিয়েছিলেন? চতুর্থ প্রশ্ন, আমাদের বর্ডারে যখন মা বোনদের গুলি করে টানাই রাখেন, তখন বিচারপতি সাহেব কি এটা চোখে দেখেন না? এটা আমার প্রশ্ন। জি, অনেক ধন্যবাদ বিচারপতি মানিক, আপনি যদি একটু রেসপন্ড করেন। দেখুন, ফারাক্কা চুক্তি যে একটা সফল চুক্তি, এটা কেউ অস্বীকার করছে না। এই ভদ্রলোক এটা কোত্থেকে আবিষ্কার করলেন আই ডোন্ট নো, তবে এটা যে সাফল্য এনেছে এই ব্যাপারে কিন্তু কোনো দ্বিমত নেই। তারপরে হ্যাঁ, বর্ডারে যে আপনার হত্যা হচ্ছে, সেটি নিঃসন্দেহে একটি সমস্যা। এই সমস্যা অবশ্যই একটিকে একেবারে শূন্যের কোঠায় নিয়ে আসতে হবে, অনেকবার বলা হয়েছে, আনফরচুনেটলি এটা হয়নি। এগুলো কিন্তু সবই আলোচনার মাধ্যমে হতে হবে। আপনার ওই যে মৌলানা ভাসানী ফরাক্কা মার্চ করেছিলেন, তার তো আমরা ফরাক্কা জয় করতে পারিনি। আমরা পেরেছি থ্রু নেগোসিয়েশন, থ্রু এগ্রিমেন্ট, এবং এই যে সমুদ্র সীমা আমরা জয় করলাম, সেটাও হয়েছে কিন্তু আমাদের ডিপ্লোম্যাটিক, আপনাদের কূটনৈতিক সাফল্যের কারণে। তো এখন একটা কথা আমাদের ভুলে গেলে চলবে না, যে চীন কিন্তু আমাদের আর্থিকভাবে সহায়তা করে না, আমাদের লোন দেয়, ঋণ দেয়, এবং অনেক উচ্চ সুদের লোন দেয়, এবং এই উচ্চ সুদের লোন দিয়ে চীন বহু দেশকে কিন্তু
ঋণ জালে জর্জরিত করে, যেটা হারমোন টোটার কথা তো বললাম, জিবুতির কথাও বললাম, এমনকি আপনার পাকিস্তানেরও অনেক অংশ কিন্তু চীন নিয়ে নিয়েছে। তো এইভাবে চীন কিন্তু এগুচ্ছে। এবং যেটা আরেকটা কথা বলতেছিলাম, যে ইউনাইটেড নেশনস আপনার যে কনভেনশন আছে অন দি ল অফ সিজ, সেই ল অফ সিজে অধীনে দক্ষিণ চীন সাগর কোনো অবস্থাতেই চীনের একচ্ছত্র আধিপত্যে আসতে পারে না। অথচ চীন একচ্ছত্র আধিপত্য খাটিয়ে ওখানে 20টি দেশের সাথে আজ কিন্তু অস্ট্রেলিয়া, ভিয়েতনাম, মালয়েশিয়া ইত্যাদি সহ 20টি দেশের সাথে আজ চীনের যুদ্ধাবস্থা বিরাজ করছে। এগুলো কিন্তু এবং এই ব্যাপারে কিন্তু ধন্যবাদ। আমি জাস্ট প্রশ্নের উত্তরের জন্য আপনার কাছে গিয়েছিলাম, আবার ফিরে আসবো। অজয় দাশগুপ্ত যদি একটু বলেন যে সব মিলিয়ে যে আলোচনা এ পর্যন্ত এগুলো আসলে আলোচনা করছিলাম ভারতের পররাষ্ট্র সচিবের ঢাকা সফর নিয়ে, তাই তো? জি, আমরা অনেক বিষয়ে চলে গেছি, সেটা ঠিক আছে, হতেই পারে আর কি, কূটনৈতিক সম্পর্ক ইত্যাদির কারণে। এখন বিচার্য বিষয়টা কি? আমরা তো বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, তাই না? আমাদের জাতীয় নেতৃত্ব যারা মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে এবং সেই মুক্তিযুদ্ধে যাতে আমরা সফল হই তার জন্য সেই পাকিস্তানের প্রায় 25 বছর যারা একেবারে ধারাবাহিকভাবে সামনের সারিতে ছিল, তারা কিন্তু সবসময় যখন স্বায়ত্তশাসন পশ্চিম পাকিস্তানি কোটারির বিরুদ্ধে বাংলাদেশের পূর্ববঙ্গের স্বায়ত্তশাসন কথা বলেছে, তখনও কিন্তু আমাদের এই ভূখণ্ডের স্বার্থ, তার অর্থনীতি যাতে বিকশিত হতে পারে সেই জন্য সচেষ্ট ছিল। 71-এর স্বাধীনতার পরে কিন্তু আমাদের জাতীয় নেতৃত্ব দেখেন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে একটি দেশে বিদেশি সৈন্য থাকতে পারবে না। ইউরোপে বলেন, জাপান বলেন, কোরিয়া বলেন, তারা কিন্তু এই অবস্থানটা নিতে পারেনি। বাংলাদেশের জাতীয় নেত্রী কিন্তু স্বাধীনতার মানে পাকিস্তানি হানাদার বাহিনীর পরাজয়ের 1 মাসও যায়নি, তার মধ্যে কিন্তু এই অবস্থানটা নিয়েছে। এবং এই বাংলাদেশের এই নেতৃত্ব 72-এ বঙ্গবন্ধু 10ই জানুয়ারি ভারতে বসে যে অবস্থান নিয়েছেন, কিংবা 8ই জানুয়ারি লন্ডনে থাকা অবস্থায় তখনকার ইংল্যান্ডের প্রধানমন্ত্রী হিতের সঙ্গে আলোচনায় যে অবস্থায় বলেছেন যে আমাদের দেশে ভারতের সৈন্য থাকবে না, অচিরেই চলে যাবে, সেই অবস্থানটা কিন্তু ইউরোপের দেশগুলো 73 বছর 75-76 বছর পরেও নিতে পারেনি। এই জায়গাটা এর পরের অবস্থানগুলো দেখেন আর কি। এই জায়গাটায় আমি যখন এই ভারতের সঙ্গে আমাদের সমুদ্র চুক্তি হয়, আমি ভারতের টেলিগ্রাফ পত্রিকায় দেখেছিলাম যে বাংলাদেশ তো পশ্চিমবঙ্গের সমান আয়তনের সমুদ্র এলাকা আন্তর্জাতিক আদালত দ্বারা স্বীকৃত হয়ে নিয়ে নিল, আমরা শুধু চেয়ে চেয়ে দেখলাম। এটি তো আমাদের জাতীয় নেতৃত্ব, দেশের নেতৃত্ব জাতীয় স্বার্থকে গুরুত্বপূর্ণ করে দেখেছে। একজন যে প্রশ্ন করলেন, হ্যাঁ আমি উস্কানি দিয়ে দিতে পারি যে প্রশ্নকর্তাকে, প্রশ্ন করলো যে ভারতের পররাষ্ট্র সচিব কার স্বার্থে এসেছে? অবভিয়াস যে ভারতের স্বার্থে আসবে নাকি? উনি তো জরুরি প্রয়োজনে তার কোনো প্রধানমন্ত্রীর মেসেজ থাকতে পারে, পররাষ্ট্রমন্ত্রীর মেসেজ থাকতে পারে, বা যে কোনো যুক্তি থাকতে পারে, তারা তো তার স্বার্থেই আসবে। প্রশ্নটা হচ্ছে বাংলাদেশ, তার নেতৃত্ব এখন যারা ক্ষমতায় রয়েছেন, তারা তার জাতীয় স্বার্থটা তুলে ধরতে পারছে কিনা। আমরা দেখেন এখন কিন্তু সবাই বলছে যে আমাদের ধনবানরা কি বলছিল এই যখন করোনার প্রশ্নগুলো আসলো যে আমাদের অর্থনীতি বিপর্যস্ত হয়ে যাবে, কিন্তু বাস্তবে কিন্তু একটা রুখে দাঁড়ানো, একটা প্রতিরোধ গড়ে তোলা, ঘুরে দাঁড়ানো সম্ভব হয়েছে। যখন চীনে এই মহামারী বলেন বা প্যান্ডেমিক বলেন যেভাবে দেখা দিল, তখন কিন্তু প্রশ্নটা এসেছিল যে বাংলাদেশের পোশাক শিল্পের মালিকরা চীন থেকে যেসব পণ্য আমদানি হয়, কাপড় এবং অন্যান্য অ্যাক্সেসরিজ, সেইগুলো চীনের যেহেতু সবকিছু বন্ধ হয়ে গেছে, রপ্তানি বন্ধ হয়ে গেছে, চীনের পরিবর্তে ভারত থেকে আমদানি করা যায় কিনা এরকম একটা বিকল্প ভাবনা, তখনও কিন্তু ভারতের অর্থনীতি লকডাউন শুরু হয়নি। কিন্তু দেখা গেল যে চীনের রাষ্ট্রদূত সচরাচর কথা বলে না, তিনি খুবই সক্রিয় হয়ে গেলেন ঢাকায়, যিনি চীনা রাষ্ট্রদূত, এবং তিনি আমাদের ব্যবসায়ীদের কাছে গেলেন, বিজিএমএর নেতাদের কাছে গেলেন, মন্ত্রীদের কাছে গেলেন, পদ্মা সেতু পরিদর্শনে গেলেন, এবং সব জায়গায় একটা বার্তা দিলেন যে বাংলাদেশ যেন এই ভুল কোনোভাবেই না করে, চীনের থেকে আমরা অচিরেই সবকিছু খুলে দেব, চীন থেকে আমদানি বন্ধ করে কোনো বিকল্প উৎস না। অবশ্যই চীনের রাষ্ট্রদূত তো তার কাজই করেছে, ভারত তো তার কাজই করবে। বাংলাদেশ
তার কাজই করবে। প্রশ্ন হচ্ছে বাংলাদেশ আমরা সেই কাজটা করি কিনা আমাদের নেতৃত্ব। পাবলিক পারসেপশন বললেই সবসময় যে ঠিক হয় তা না। যেমন 75-এ তো ব্যাপকভাবে প্রচার করা হয়েছিল যে খালেদ মোশাররফের কুয়ের প্রশ্নে পিছনে ভারতের মদত আছে, কিন্তু পরবর্তী এই 45 বছরের বহু ডকুমেন্ট ইনক্লুডিং যুক্তরাষ্ট্রের যে ডিক্লাসিফাইড ডকুমেন্ট স্পষ্ট করে বলা আছে যে আমাদের সমস্ত তথ্য প্রমাণ বলছে এই 75-এর 7ই নভেম্বর বা 3রা নভেম্বরের কোনো ঘটনার সঙ্গে ভারত কোনোভাবে যুক্ত ছিল না। কিন্তু পাবলিক পারসেপশন কি ছিল? যে ভারত যুক্ত ছিল। কাজে পাবলিক পারসেপশন সবসময় যে আমাদের সুশ্রী দিতে হবে নট নেসেসারি, কিন্তু অবশ্যই দেশের ক্ষমতায় যারা থাকবে অবশ্যই গুরুত্ব দিতে হবে। আমরা কোন দেশ থেকে ভ্যাকসিন পাবো, কোন দেশ থেকে অর্থনৈতিক সহায়তা পাবো, আমরা যে অর্থনীতিতে ঘুরে দাঁড়িয়েছি। বাংলাদেশ দেখেন করোনার মধ্যে 2 কোটি টনের বেশি চাল গরু মৌসুম উৎপাদন করেছে। কেউ কি ভেবেছিল? অনেকে তো বলছিল যে সব গরু এই ঢল সীমান্তে ঢল এসে নষ্ট হয়ে যাবে। আমরা তো পেরেছি। ভারতের পররাষ্ট্র সচিব এসেছেন, উনি বলছেন যে মন্ত্রী পর্যায়ে আলোচনা হওয়া উচিত। প্রশ্ন হচ্ছে আমাদের জাতীয় নেতৃত্ব এখন পর্যন্ত আমাদের জাতীয় স্বার্থের অবস্থান থেকে সরে গেছেন কিনা। যদি সরে গিয়ে থাকেন, অনেক ধন্যবাদ অজয় দাশগুপ্ত। মানে কেবল ভারতের স্বার্থ না, যায় কিনা দুই পক্ষ এরকম একটা জায়গা নিতে পারি কিনা, যে আমি আসবো আপনার কাছে মিস্টার অধ্যাপক সাহেব। আমি একটা জিনিস একটু ক্লিয়ার করি, একটা মিস ইনফরমেশন এটা আমি ক্লিয়ার করি। ম্যাকমোহন লাইন সই হয়েছিল 1914 সনে তিব্বতের সাথে। তিব্বত তখন একটি স্বাধীন রাষ্ট্র। আন্তর্জাতিক আইনে এটি সকলের উপরে বাধ্যতাকর। এক ভদ্রলোক বললেন যে 1949 সালে ম্যাকমোহন লাইন চীন মানা করেছে। চীনে মানা করার কোন না, এটা কিন্তু ঠিক নয়। 1959 সালে চৌ এন লাই ভারতে এসে নেহেরুকে বলেছিল যে রিয়েল লাইন অফ কন্ট্রোল সেটা, যেটা নাকি ম্যাকমোহন লাইনের কাছাকাছি, সেটাই স্বীকৃত। এবং সবচেয়ে বড় কথা, 1914 সনে যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে সেটা আন্তর্জাতিক আইনে চীন এবং সকলের উপরে বাধ্যকর। চীন বরং উল্টো 62 সনে যখন হিন্দি চিনি ভাই ভাই বলে গেল দিল্লিতে, তারপরে চীন ভারতকে আক্রমণ করেছে। এই জন্য যেটা একটি অ্যাগ্রেসিভ দেশের মতো। 1950 সনে তিব্বত আক্রমণ করেছে অবৈধভাবে। এগুলো চীন কিন্তু সেই সোভিয়েত ইউনিয়নের মতন আদর্শিক দেশ নয়, যদিও কমিউনিস্ট বলে, কিন্তু কমিউনিজমের ধারে কাছে তারা নেই। তার একটি অগ্রাসী দেশ, একটি সাম্রাজ্যবাদী দেশ, একটি পাকিস্তান সিনেটর যেটা বলছে নতুন ইস্ট ইন্ডিয়া কোম্পানি। সুতরাং চীন সম্পর্কে যারা সাবসার্ভিয়েন্সের কথা বলে, আমাদের এটা মনে রাখতে হবে, উই ডোন্ট ওয়ান্ট টু বি সাবসার্ভিয়েন্ট টু আইদার চায়না অর পাকিস্তান। এগুলো কিন্তু চায়না কিন্তু আস্তে আস্তে অনেক ভূমি এইভাবে এগুলো ব্যাপারে আমাদের সাবধান থাকতে হবে। ওকে, গোলাম মুর্তুজাটা শুনিনি আমরা। জি প্লিজ। জি, আপনার যে আজকের যে মূল বিষয় আপনি যেটা, সেই আলোচনার জায়গাটিতে আমরা কতখানি থাকছি সেটি একটি ব্যাপার, যে কোন দিকে মোড় নিচ্ছে বাংলাদেশ ভারত সম্পর্ক। এই জায়গার আলোচনায় আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশ ভারত সম্পর্কের, আবারও বলছি যে ইতিহাসের অংশটুকু ইতিহাসের জায়গাতে আছে, সেটিকে ধারণ করিয়ে আমরা আলোচনা করব। বাংলাদেশ ভারত সম্পর্কে এই মুহূর্তে ভারতের পররাষ্ট্র সচিবের যে সফর এবং ভারতের গণমাধ্যম এবং বাংলাদেশের গণমাধ্যমের যে আলোচনা, যে সমস্ত ইস্যুকে নিয়ে আলোচনা, আমার কাছে মনে হচ্ছে যে ভারত বাংলাদেশ সম্পর্কের গত কিছু বছরে এক ধরনের ব্যালেন্সহীন অবস্থার মধ্যে ছিল। সেই জায়গাটিতে কোন দিকে মোড় নিচ্ছে, আমার ধারণা যে একটা ভালো দিকে মোড় নিতে যাচ্ছে। ভালো দিক কোনটা? ভালো দিক মানে হচ্ছে বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট জায়গাতে ভালো দিক। সেটা হচ্ছে ধরেন তিস্তা চুক্তি ভারতের সঙ্গে আমাদের হতে হবে, পানি আমাদের পেতে হবে। ভারতের অভ্যন্তরীণ রাজনীতির কারণে সেই চুক্তিটি আমরা করতে পারছি না। কেন্দ্রীয় সরকারের আন্তরিকতা আছে বলেই আমরা ধরে নিচ্ছি, কিন্তু রাজ্য সরকার পশ্চিমবঙ্গের আন্তরিকতা না থাকায় আমরা চুক্তিটি করতে পারছি না। কিন্তু এই চুক্তির জায়গাতে, তিস্তার জায়গাতে, যে ভারতের জায়গাতে বা ভারত বাংলাদেশ সম্পর্কের জায়গাতে যে চীন চলে আসতে পারে, আমার কাছে খুবই বিস্ময়কর মনে হয়। সেটি হচ্ছে যে আমরা ভারতের রাজনীতি এবং ভারতের কূটনীতিকে অত্যন্ত মর্যাদাপূর্ণ এবং অত্যন্ত দক্ষ হিসাবে ছোটবেলা থেকে দেখে এসেছি, শুনে এসেছি, পড়ে এসেছি। কিন্তু বর্তমান সময়ে বিগত কয়েক বছরে আমরা ভারতের যে কূটনীতি দেখছি, ভারতের যে রাজনীতি দেখছি, নেতৃত্বের যে অবস্থান দেখছি, একজন ক্ষুদ্র সংবাদকর্মী হিসেবে আমি বারবার সেই জায়গাটিতে ধাক্কা খাচ্ছি এই কারণে যে ভারত তার চারপাশে কারোর সঙ্গে সম্পর্ক ভালো রাখছে না অথবা রাখতে পারছে না। নেপালের মতো দেশ তার বিরুদ্ধে চলে যাচ্ছে, শ্রীলঙ্কা তার বিরুদ্ধে, মালদ্বীপ তার বিরুদ্ধে, ভুটান তার বিরুদ্ধে নয়। মিথ্যা, আপনার ভুল ইনফরমেশন দিবেন না, মালদ্বীপ বিরুদ্ধে নয়।
মানিক ভাই, খুব শ্রদ্ধার সঙ্গে বলছি, খুব শ্রদ্ধার সঙ্গে বলছি, আপনি যখন কথা বলেছেন আমি ঠিক আছে, বলেন বলি বলেন বলেন না, you don't- না আপনার আপনার বলেন আমি বলেন কিন্তু বলেন, এই তো আমি I'll have my chance, বলেন। আপনার ডিকটেশনে আমি কথা বলবো না, আমি কথা বলবো আমার মতো করে, আপনার সাথে না, আপনি- হ্যাঁ, আমার ঠিক আছে, কথায় বলেন। দ্বিমত থাকলে নিশ্চয়ই আপনি বলবেন। বলেন, জি, আপনি ভুল ইনফরমেশন দিবেন না, এই জন্য বলেছি। এনিওয়ে বলেন বলেন, গো হেড। কোনটা ভুল আর কোনটা ভুল না সেটা কি আমি আপনার কাছ থেকে শিখবো? আমারটা আমি বলবো, আপনার আপনি ভুল বলতেছেন বলেই তো আপনাকে আমি বলছি। আরে ভুল এনিওয়ে আপনি- গো আমার হেড, ভুল ধরার আমি আপনি বলবো কে? পরে, আমি বলবো। আমার ভুল ধরার আপনি কে? আমি 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 জানি বলে আপনি আমিও কি জানি, বলে আমি ভুল আমিও বলেছি। জানি, আপনি যা জানেন আমিও জানি, আপনি বলেছেন হ্যাঁ। সেখানেও ভুল আছে, আমি সেটা ভুল বলতে যাই নাই। আপনার সাথে তর্ক করে আমার আচ্ছা, যান, go ahead, go ahead। ওকে ওকে, আমার মনে হয় আমরা শুনে নি ওয়ান আফটার ওয়ান, প্লিজ জি, প্লিজ। মালদ্বীপের সঙ্গে সম্পর্ক ওঠানামা করছে। একবার মালদ্বীপে ভারতের পক্ষের সরকার আসছে, আবার ভারতের বিপক্ষের সরকার আসছে। আমি ভারতের বিরোধী একটা অবস্থান নিচ্ছি, আমি সেই জায়গার জায়গা বলছি যে এই যে সম্পর্কটা এই জায়গাতে চলে গেল, ভারতের জায়গা থেকে আমার ধারণা যে এই রিয়েলাইজেশনটা ভারতের ভেতরে আসতে শুরু করেছে, যে কারণে ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশে আসছেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলছেন, এবং কথা বলার প্রেক্ষিতে আমরা যে অমীমাংসিত বিষয়ের কথা বলছিলাম সেই বিষয়ের কিছু কিছু জায়গাতে সমাধানের একটা ইঙ্গিত আমরা সামনের সময় অনেক ধন্যবাদ। আরেকটি দিক হচ্ছে, দেখেন বর্তমান পৃথিবীতে বাংলাদেশের যে জায়গাটিতে অবস্থান, ভারতের সঙ্গে অবশ্যই বাংলাদেশের ভালো সম্পর্ক রাখতে হবে। ভারতের সঙ্গে যে কোনো ইস্যুতে খারাপ সম্পর্ক রাখলে বাংলাদেশের কোনো লাভ নেই, ক্ষতি আছে বহু দিক দিয়ে। এবং একই রকম ভাবে আমি চীনকে সাম্রাজ্যবাদী বলবো, আগ্রাসী বলবো, সবকিছুর সঙ্গেই আমার অনেক ক্ষেত্রেই আমি একমত, আমার প্রায় দ্বিমত নেই বললেই চলে এই জায়গাটিতে। কিন্তু বর্তমান এটা একটা হলো ইমোশন আর একটা হলো লজিক। বর্তমান পৃথিবীতে আমি সাম্রাজ্যবাদী বলবো, আমি আগ্রাসী বলবো, কিন্তু আমি কি চীনের ঋণ না নিয়ে কি থাকতে পারবো? আমাকে তো পদ্মা সেতু নির্মাণের জন্য চীনের কাছে যেতে হচ্ছে, আমাকে তো বিশাল প্রজেক্ট নিয়ে চীনের প্রেসিডেন্ট যখন বাংলাদেশে আসেন, এসে যখন $24 বিলিয়ন ঋণের ঘোষণা দেন, তখন তো আমি সেটাকে স্বাগত জানাই, তখন তো আমি সেটাকে আপ্লুত হই। কেন স্বাগত জানাই? দেখতে হয় সেই জায়গাটিতে আমার স্বার্থ আছে কিনা। কেনিয়া বিপদে পড়েছে, শ্রীলঙ্কা বিপদে পড়েছে, পৃথিবীর আরো আফ্রিকার আরো ছোট ছোট বহু দেশ চীনের কাছ থেকে ঋণ নিয়ে বিপদে পড়েছে। কিন্তু আমরা কি এই অ্যানালাইসিস এখন পর্যন্ত করেছি যে চীনের থেকে ঋণ নিয়ে আমরা ভবিষ্যতের বিপদে পড়তে যাচ্ছি কিনা? আমরা এই জায়গাটিতে এখনো পর্যন্ত সেই অর্থে আমাদের এখনো পর্যন্ত ওইভাবে আমরা ব্যাখ্যা বা বিশ্লেষণ করিনি। আরেকটা জায়গায় শেষ বলি যে পারসেপশনের কথা যেটি বলা হয়েছে, আমি আমার আগের অংশে যেটা বলেছিলাম, অজয় দা যেটা বললেন যে পারসেপশন, দেখেন পারসেপশন ভুল হতে পারে, কিন্তু পাবলিক পারসেপশন যদি একটা তৈরি হয়ে যায়, তখন রাজনীতির দায়িত্ব হচ্ছে কেন এই পারসেপশনটা তৈরি হলো, সেই পারসেপশনটাকে অ্যাড্রেস করা। বাংলাদেশে আমরা সেই পারসেপশনকে অ্যাড্রেস করছি না। বাংলাদেশের মানুষের মনে যে পারসেপশন তৈরি হয়ে গেছে, ভারতের যে রাষ্ট্র পরিচালনাকারীরা তারা সেই পারসেপশনকে অনেক ক্ষেত্রেই বিবেচনার মধ্যে আনছেন না। গণমাধ্যমের কথা আসে, অজয়দা যেটা বলেছেন, অজয়দার সঙ্গে আমি আংশিক একমত যে বাংলাদেশেও ভারতের বিষয় নিয়ে অনেক কথা আলোচনা হয়, কিন্তু এই জায়গাটিতে আমি দ্বিমত পোষণ করি। বাংলাদেশের যে মেইন স্ট্রিম মিডিয়া, প্রধান প্রধান যে টেলিভিশন চ্যানেল এবং প্রধান প্রধান যে পত্রিকা, সেই সমস্ত কোন পত্রিকাতে ভারতের দেশে বাংলাদেশের সম্পর্কে যে সমস্ত মন্তব্য করেন, বাংলাদেশকে নিয়ে যে সমস্ত মন্তব্য করেন, একজন রাজনীতিবিদের সমালোচনা করা আর দেশকে নিয়ে সমালোচনা করা সম্পূর্ণ আলাদা। বাংলাদেশের মেইন স্ট্রিম কোন গণমাধ্যম ভারতকে নিয়ে ওই পর্যায়ের তুচ্ছ তাচ্ছিল্য বা ওই পর্যায়ের সমালোচনা করেন না। ভারতের গণমাধ্যম বাংলাদেশকে নিয়ে যা করেন তার একটা পারসেপশন, সেই কারণে বাংলাদেশের ভেতরে একটা পারসেপশন তৈরি হয়। অর্থাৎ বাংলাদেশ, আমরা এই জায়গাটিতে থাকবো, ভারতের সঙ্গে ভালো সম্পর্ক আমাদের রাখতে হবে, চীনের অর্থনৈতিক সহায়তা আমাদের লাগবে। এই অর্থনৈতিক সহায়তা ভারতের সঙ্গে চীনের সঙ্গে নেয়ার ক্ষেত্রে বাংলাদেশের স্বার্থ কোন জায়গাতে রক্ষিত হচ্ছে, কোন জায়গাতে রক্ষিত হচ্ছে না, সেটা দেশ যারা পরিচালনা করবেন তাদের সেটা সিদ্ধান্ত তাদের নিতে হবে। একই রকম ভাবে মানুষের ভিতরে কোনো ভুল অথবা সঠিক পারসেপশন তৈরি হয়ে যাচ্ছে কিনা সেই জায়গাটিতে তাদের দৃষ্টি দিতে হবে, এবং সেই কারণে বিষয়টি স্বচ্ছতার সঙ্গে পরিষ্কার করতে হবে। ভারতের সঙ্গে বা চীনের সঙ্গে বা পৃথিবীর যে কোনো দেশের সঙ্গে আমি কি চুক্তি করছি, সেই চুক্তিগুলো যদি আমি গোপন না রেখে, সেই চুক্তিগুলো যদি আমি পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দিয়ে দেই, বাংলাদেশের সঙ্গে ভারতের কি চুক্তি বা চীনের সঙ্গে বাংলাদেশের কি চুক্তি, সেগুলো যদি বিদেশি গণমাধ্যম থেকে আমাদের দেখতে না হয়, আমরা যদি আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়
মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে যদি সেই চুক্তিগুলো দেখতে পারি, তাহলে আমি যে পারসেপশনের কথা বলছি, বাংলাদেশের ভেতরে যে ভারত নিয়ে বা চীন নিয়ে যে পারসেপশন গুলো তৈরি হয়ে যাচ্ছে, যে আমি কিছু পেলাম না, আমার থেকে সবকিছু নিয়ে গেল, এই নিয়ে যাওয়ার জায়গাগুলো দূর হয়ে যায়। যদি সেটা থাকে তাহলে সরকারের পক্ষ থেকে এই অনেক জায়গাগুলো পরিষ্কার ধন্যবাদ করে বলা মিস্টার দরকার। মুর্তুজা আলোচনা একটু বিস্তার করার জন্য। প্রফেসর শাহিদুজ্জামান যদি একটু বলেন। সব মিলিয়ে আমরা জানি যে এর আগে কিন্তু পাকিস্তানের প্রধানমন্ত্রী কিন্তু আমাদের প্রধানমন্ত্রীকে ফোনও করেছিলেন, এই ঘটনাটাও কিন্তু তৈরি হয়ে আছে আসলে। প্লিজ প্রফেসর শাহিদুজ্জামান। ধন্যবাদ। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে আমিও ধন্যবাদ জানাচ্ছি যে তিনি কিন্তু অত্যন্ত টাইমলি ডিসিশন নিয়েছেন যে তার সম্পর্কগুলো উনি ওয়াইডেন করবেন। একসময় বঙ্গবন্ধু তার সবচেয়ে প্রাউডেস্ট মোমেন্ট ছিল যখন তিনি স্বরণ সিংকে মুখের উপর বলে দিয়েছিলেন যে দক্ষিণ এশিয়ার ইতিহাস আমি জানি, আমাকে কি করতে হবে সেটা আপনার বলে দিতে হবে না। এই একটা ঘটনা ঘটেছিল যার ফলে ভারতীয় নেতৃত্ব মিসেস গান্ধী তারা শ্রদ্ধা বনত হয়েছিলেন বঙ্গবন্ধুর প্রতি। তেমনি আমিও আশা করি যে প্রধানমন্ত্রী হাসিনা এখন তার দৃষ্টিভঙ্গি একটা নতুন চিন্তাধারার দিকে যাচ্ছে বলে আমার ধারণা। তিনি সার্কের কথা চিন্তা করছেন। বেশ আলোচনা হচ্ছে যে আমরা কিভাবে সার্ক আবার শুরু করতে পারি। বাংলাদেশই তার উদ্যোক্তা ছিল। আরেকটা কথা আমি এখানে আনতে চাই যে চীনের সাথে আমাদের সম্পর্ক কত গুরুত্বপূর্ণ, যেটা মাননীয় প্রধানমন্ত্রী অনুধাবন করছেন, সেটা হচ্ছে এই যে দেখেন একটা রিয়েলিস্ট প্যারাডাইমে যদি আমরা দেখি, আবেগপ্রবণ দিকগুলো তো রয়েছেই, তার প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা রেখেই বলছি যে আমরা তো আন্তর্জাতিক সম্পর্ক সেদিক থেকে যদি চিন্তা করেন, দেখেন চীন কয়েকটা বিষয়ে কিন্তু অনেক ক্ষেত্র থেকে আমাদেরকে চিন্তায় নিতে হবে। একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক হচ্ছে এই টার্মটা নতুন এসেছে, ওয়াটার ওয়েপনাইজেশন, পানিকে অস্ত্রে পরিণত করা বাস্তব ক্ষেত্রে। এবং চীন, এটা ভালো হোক আর খারাপ হোক, কিন্তু চীন সবগুলো হেডওয়াটার্স নর্থ ইন্ডিয়াতে যে মেজর রিভার্স গুলা সেগুলো পুরো নিয়ন্ত্রণ করছে। ব্রহ্মপুত্র নদীর নিয়ন্ত্রণ চীন এমন ভাবে করছে যে ইচ্ছা করলে পুরো ব্রহ্মপুত্র নদীর পানি তারা গোবি ডেজার্টে নিয়ে যেতে পারে। ওইদিকে আকসাই চীনের ওইখানে আপনার সিন্ধু নদী, সুতলেজ নদী, যে নদীগুলো কাশ্মীর হয়ে পাকিস্তানে ও ভারতে ঢোকে, সেগুলোর হেডওয়াটার্স মোটামুটি চীনের পুরো নিয়ন্ত্রণে চলে গিয়েছে। এমনকি গঙ্গা নদী, যেটা গঙ্গোত্রী থেকে উৎপত্তি হয়, সেখানেও কিন্তু হিমালয়ের ওই অঞ্চলে চীনের বিশাল নিয়ন্ত্রণ রয়েছে। তাহলে যেটা দাঁড়াচ্ছে, এবং চীন এটা বারবার তুলেও ধরছে, আন্তর্জাতিক ক্ষেত্রে ওই কথাগুলো বের হয়ে আসছে যে ওয়াটার ওয়েপনাইজেশন যদি চীন অ্যাপ্লাই করে, কারণ চীনের আচরণ তো আমরা জানি, এটা তো আলোচিত হয়েছে। চীন অনেক ক্ষেত্রে এমন কিছু পদক্ষেপ নিয়ে বসে যেটা জাস্টিস চৌধুরী ঠিকভাবে তুলে ধরেছেন যে অনেকাংশেই কিন্তু তাকে বিচ্ছিন্ন করে ফেলে। কিন্তু সেখানে এই যে বাস্তবতা, সেটা আমাদেরকে কনসিডারেশনে নিতে হবে যে চীনের ওয়েপনাইজেশন অফ ওয়াটার্স, এখানে আমাদেরকে ঠিক যেমন আমরা ভারত আর চীনের মাঝামাঝি একটা নিরাপদ দূরত্ব বজায় রাখতে চাই, এখানেও কিন্তু আমাদেরকে এই জিনিসটা আনতে হবে যে চায়না যদি আমাদের ওয়াটার ইস্যুতে ইনভলভ হয়, কখনো একটা বড়ভাবে ইনভলভ হয়, সেখানে কিন্তু আপনি থেকেই চীনের একটা দায়িত্ব চলে আসবে যে বাংলাদেশের স্বার্থকে পরিহার না করা। তবে এটা খুবই একটা কঠিন সত্য যে কিছুদিন আগেও আমরা দেখতে পেয়েছি যে এই যে নর্থে হিমালয়ান এরিয়াতে চীন যেভাবে ক্লেইমস এস্টাবলিশ করছে, সেখানে তার একটা বড় অ্যাডভান্টেজ হচ্ছে তার সাইবার ওয়ারফেয়ার ক্যাপাবিলিটি। আমরা এই অ্যাসপেক্টটা এমন ভাবে আমরা অগ্রাহ্য করেছি, কেননা আমরা সেই সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের চিন্তাধারায় যে স্ট্র্যাটেজি, এয়ার পাওয়ার, মিসাইল পাওয়ার, আর্মার, তারপর ইনফ্যান্ট্রি, এই যে এইসব চিন্তা অ্যাপ্লাই করতে হয়, সেখান থেকে সরে যে সাইবার ওয়ারফেয়ার এমনই একটা কনসেপ্ট যা কিনা আপনাকে সুযোগ করে দিচ্ছে যে যুদ্ধক্ষেত্রে না যে আপনি কিন্তু পুরা নিয়ন্ত্রণ করতে পারেন। এবং চীন এদিক থেকে পৃথিবীতে সবচেয়ে বেশি এগিয়ে আছে। এটা ভারতের জন্য একটা বড় রকমের মাথা ব্যথা হয়ে দাঁড়াচ্ছে। ভারতীয় রিটায়ার্ড জেনারেলসরা তারা কিন্তু অলরেডি লিখছে, তাদের কিছু কিছু লেখাও আমি পড়েছি যে এই যে গালওয়ানে যা ঘটলো, তারপরে ভারত
কিভাবে তার রাফায়েল বিমান থাকতে পারে, কিন্তু রাফায়েল বিমানের কমিউনিকেশন মেকানিজম যদি জ্যাম করে দেয় চীন, যদি সাইবার ওয়ারফেয়ারের মাধ্যমে পুরা নিষ্ক্রিয় করে দেয় ভারতের আর্মার ক্যাপাবিলিটি, তখন কিন্তু সেখানে অস্ত্রের প্রয়োগ হবে না। তারপরে এখন এসেছে এই ওয়াটার ওয়েপনাইজেশনের বাস্তবতা। এই ওয়াটার ওয়েপনাইজেশন চীন এত পারফেকশনে নিয়ে এসছে, তার যে বিশাল বিশাল ড্যাম গুলো এখন অলরেডি কার্যকর হওয়া শুরু করছে। আপনি দেখেন টিপাইমুখের ড্যাম, আমরা কিন্তু ভারতের কাছ থেকে অনেক আশ্বাস তুলেছি, অনেক আশ্বাস পেয়েছি, এবং ভারত কিন্তু টিপাইমুখ ড্যাম তৈরি করা শুরুও করে দিয়েছিল, এবং আমরা খুবই ভয়ে ছিলাম যে এখানে যদি আর্থকুয়েক হয় তাহলে এটা পুরো সিলেট অঞ্চল ডুবে যেতে পারে। কিন্তু কেন ভারত বন্ধ করে দিল টিপাইমুখ ড্যাম? বন্ধ করলো এই কারণে, যখন ভারত বুঝতে পারলো যে অরুণাচলের উত্তরে চীন এমন ভাবে ড্যাম তৈরি করেছে, পৃথিবীর অন্যতম বিশাল ড্যাম, যা থেকে সে পুরা নদীর পানিটা ডাইভার্ট করে এমন ভাবে নিয়ে যাবে পশ্চিমে যে ব্রহ্মপুত্র নদীর পানি কমে যাবে অনেক, যার ফলে টিপাইমুখ ড্যাম থাকাটাই কোনো অর্থ হবে না। তখন ভারত কিন্তু আমাদেরকে অনুরোধ জানিয়েছিল, বাংলাদেশকে, যে আপনারা চীনে গিয়ে বুঝিয়ে বলেন যে তারা এভাবে পানি যেন উইথড্র না করে। তখন আমাদের কিন্তু, আমরা ভারতকে বলতে পারতাম যে আমরা তো আপনাদেরকেও বুঝাতে চাচ্ছি যে আপনারা তিস্তার পানি ওইভাবে উইথড্র করবেন না। তবে এখানে কি বাস্তবতা হচ্ছে, আমরা চাই বা না চাই, কথা বলে পৃথিবীটা এখনো ওইভাবে চলে আসছে। কাজেই ভারত এখন অত্যন্ত চিন্তিত। এই যে ওয়াটার ওয়েপনাইজেশনের বাস্তবতা ভারতের জন্য ভবিষ্যতে। অনেক ধন্যবাদ প্রফেসর শাহিদুজ্জামান। প্রফেসর সাহাব যদি বলেন শেষ পর্যায়ে। আমি একটু মাননীয় প্রধানমন্ত্রীকে কোট করি, আমার সামনেই খোলা আছে। মাননীয় প্রধানমন্ত্রী সুহাসিনী হায়দারকে কি বলছেন, কারণ আমি নিজেকে কখনো হোলিয়ার দেন দ্য পোপ ভাবি না। আমি মনে করি আমার প্রধানমন্ত্রী রাইট ডিরেকশনে আছেন। উনি কি বলেছেন, ওনাকে যখন চীন নিয়ে প্রশ্ন করা হয়েছে, বলেছে যে চীন বাংলাদেশের সম্পর্ক নিয়ে, তখন তিনি বলছেন, ইউ স্পোক অফ দি গুড রিলেশনশিপ বিটুইন ইন্ডিয়া এন্ড বাংলাদেশ। ইফ দ্যাট ইজ দি sentiment, then how can you make an allegation that Bangladesh is inclining more towards China? Subsequently, উনি বলছেন, we have established the BBIN network and good relations with Bhutan, India and Nepal as a result. We also have the BCIM economic corridor with China, India and Myanmar. BCIM কিন্তু আমাদের বলগে, সুতরাং সেটা থেকে কিন্তু ম্যাটেরিয়ালাইজ হয় নাই, সেটা থেকে ভারত বেরিয়ে গেছে। So we can all join and improve our trade volumes. ... তারপরে বলছে, the purchasing power of our people will increase, and who will be the bigger beneficiary of that in our region? Question mark. তারপরে বলছে, India. Full stop. India is best poised to benefit from the Bangladeshi market. You should realize that. Now, that's the clear indication that the Prime Minister has given. সুতরাং আমি তো আর হোলিয়ার দেব করতে পারি না। আপনি আসেন, এখানে বেশ কয়েকটা ইস্যুস আসছে। বাংলাদেশকে যখন এনআরসি, সিএএ কিংবা মায়ানমার নিয়ে কথা আসে, প্রত্যেকবারই বলা হয় বাইল্যাটারাল প্রবলেম, অথবা বা আমরা যখন দরজা খুলে দিলাম আমাদের 71 সালের এক্সপিরিয়েন্সের উপরে বেসিস করে, ফিলসফির উপরে বেসিস করে, কারণ আমাদের মানুষ রেফিউজি ছিলেন, এবং সবচেয়ে বড় কথা, আমার পরিবারে 3 জন মানুষ আছে। এখন কথাটা হলো, যখন আমরা দরজা খুলে দিলাম, আমাদের ন্যাশনাল সিকিউরিটি ক্রাইসিস হয়ে গেল, আমরা আমাদের জেনারোসিটি ইতিহাস থেকে শিখে করলাম, সেইখানে আমরা অ্যাকচুয়ালি কি পেয়েছি? আমার যে আমার যে ম্যারিটাইম ডিলিমিটেশন আছে, সেটা কি আমাকে কেউ দিয়েছে? আমি কি চ্যারিটিতে পেয়েছি? আমাকে কোর্টে যেতে হয়েছে, ইটলস আপলস এখানে যেতে হয়েছে। আপনি এখন আসেন, যখন গালওয়ান ভ্যালিতে প্রবলেম হলো, বাংলাদেশের রেসপন্সটা কি হওয়া উচিত? অবভিয়াসলি বাইল্যাটারাল। কাশ্মীর ইস্যু ভারত পাকিস্তানের বাইল্যাটারাল, নেপাল রিক্যালিব্রেশন করেছে বাইল্যাটারাল। মলডিভস এর পলিটিক্সে কি হয়েছে? আমি মলডিভস এ কাজ করেছি, ইউনাইটেড নেশনস এর আমি থেকেছি, আমি উইটনেস করেছি সেপ্টেম্বর মাসের 2019 তারিখের ইলেকশন, এবং আমি এখানে দেখেছি হর্স ট্রেডিং কোথায় হয়েছে, এই ধরনের, এবং আমি ন্যাশনাল কাউন্টার টেররিজম সেন্টারের সাথেও কাজ করেছি। তো এইখানে দেখা যাচ্ছে যে আমরা যখন বলি যে এই জিওপলিটিক্সটা কি হচ্ছে, এটাকে বলা হয় ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি, একটা বড় খেলা। সেখানে কি হয়েছে, ইয়ামিন সরকারকে বিদায় করে দিয়ে নাশিদ সরকার এসেছেন। নাশিদ সরকারের সাথে সম্পর্কটা সৌদি আরবের যেরকম ভালো,
ভারতের সেরকম ভালো, এবং নাশিদ সরকারের সাথে চীনের সম্পর্ক ইকুয়ালি ভালো। যে জায়গাটাতে কাজ করেনি ইয়ামিন। ইয়ামিনের ক্ষেত্রে কি প্রবলেমটা হয়েছিল, ইয়ামিন ওয়াজ টিল্টেড টুয়ার্ড চায়না। ফলে এখানে যে ভারত এসে উনাকে বসিয়েছে, চীন এসে উনাকে বসিয়েছে, এটা ছেলে খেলা ইলেকশন মলডিভসে হয়নি। মলডিভসে যে ইলেকশনটা হয়েছে সেখানে মানুষ তাকে ভোট দিয়েছে এ করাপশন, বি আনইকুয়াল ফরেন রিলেশনস, এন্ড সি সেখানে যে হর্স ট্রেডিং গুলো হয়েছে সেগুলির কারণে। ফলে মলডিভসের যে সম্পর্ক আছে চীনের সাথে তার অত্যন্ত ভালো সম্পর্ক, সৌদি আরবের সাথে তার ভালো সম্পর্ক, ইন্টারেস্টিংলি তার টার্কির সাথে ভয়ঙ্কর রকমের ভালো সম্পর্ক। আপনি যদি মালেতে হেঁটে বেড়ান তাহলে আপনি দেখবেন টার্কিশরা কি করছে, সৌদিরা কি করছে, কাতারিরা কি করছে। আপনি যদি এখন আসেন এখানে শুধুমাত্র ঢালাও ভাবে যে বলা যে মালদ্বীপে কি হচ্ছে না হচ্ছে, এটা একটু জানতে হবে পলিটিক্সটা। আরেকটা ইন্টারেস্টিং পয়েন্ট বলি আপনাকে, যদি আপনি বাইল্যাটারাল পলিটিক্স গুলি দেখেন শ্রীলঙ্কাতে, সেখানে দুজন এসছে, রাজাপাকসে, গোটাবায়া রাজাপাকসে, দুইজনই প্রো স্ট্রংলি চাইনিজ ওরিয়েন্টেড। আপনি যদি নেপালে দেখেন ওলি সরকার চাইনিজ ওরিয়েন্টেড। যে জায়গাতে আমরা একটু ফিরে যাই সেই জায়গাটা হলো যে যখন সিংলা সাহেব আসলেন, যে কারণে ওনাকে সাধুবাদ জানানো হচ্ছে সেটা হলো যে আপনাকে এটাও জানতে হবে যে নতুন অ্যাম্বাসেডর হাই কমিশনার আসবেন, ফলে এখানে একটা অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রানজিশনেরও ব্যাপার আছে। দ্বিতীয় কথা, তিনি মোদী সাহেবের বার্তা নিয়ে এসছেন, এবং যেই ধরনের বাইল্যাটারাল কথাগুলি হয়েছে, আজকে পররাষ্ট্র সচিব ব্রিফিং করেছেন, সেখানে বিএসএফ, আমি যদি বিএসএফ এর কথাও যদি নিয়ে আসি, 600 মিটার ভিতরে বাংলাদেশের টেরিটরিতে কি কারণে বিএসএফ এর সোলজার ঢুকছে, তার মানে কি আমার অটোনমি নাই? মানে এই ধরনের কথাবার্তা তো মানে আমরা দেখছি। আপনি যদি আজকেও আরাফাত ভাইয়ের একটা আর্টিকেল পড়ছিলাম, সেখানেও কিন্তু উনি বারবার বলে যাচ্ছেন, ওনার আর্টিকেলটা টাইটেল হলো যে বাংলাদেশ ইন্ডিয়া টাইজ আর নট এ জিরো সাম গেম, এবং সেখানে কিন্তু উনি বারবার বলছেন হাউ মিডিয়া প্রজেক্টস আস। সুতরাং বাংলাদেশ যথেষ্ট ভাবে রেকগনাইজ করে প্রতিটা বিষয়। ইমরান খানের টেলিফোন কলে যদি আমাদের রিলেশনশিপ চেঞ্জ হয়ে যেত, আমি কিছুদিন আগেও অ্যাপোলজি চেয়েছি, পাকিস্তানের কাছে বলেছি অ্যাপোলজি ছাড়া আলটিমেটলি কোনো রিলেশনশিপ গ্রো করবে না। দ্যাট ইজ পিরিয়ড। অনেক ধন্যবাদ। আমরা একদম শেষ পর্যায়ে আমি জাস্ট অজয় দাশগুপ্তকে 1 মিনিট দিব, অজয় দাশগুপ্তকে 1 মিনিট দিব, আমি অজয় দাশগুপ্ত 1 মিনিট, লাস্ট 1 মিনিট। বলবো যে যখন এই ধরনের সামনে তাকানোর কোনো উপায় আছে কিনা, একটা ফরওয়ার্ড লুকিং হতে চাই আমরা, আমাদের অমীমাংসিত বিষয়গুলোর একটা মীমাংসা আমরা দেখতে চাই আসলে। এই সরকার 12 বছরের উপরে ক্ষমতায় আছে। এই ধরনের লাইভ প্রোগ্রামে যখন দর্শকদের টেলিফোন নেব, আমাদের অবশ্যই সতর্ক থাকতে হবে যেন তারাও কোনো ব্যক্তিগত আক্রমণ, কারো অনুভূতিতে আঘাত দেওয়া সেটা যাতে না করে, সেটা আপনারা যারা হোস্ট তাদেরও ভবিষ্যতে শুধু জনমত বলে ঢালাওভাবে প্রশ্ন নিলাম এবং আলোচনাটা মূল প্রসঙ্গ থেকে সরে গেল সেরকম যেন না হয়। অবশ্যই কি বিষয় ওপেন প্ল্যাটফর্ম দিস, যে কেউ প্রশ্ন, ওপেন প্ল্যাটফর্ম হলেও কন্ট্রোল অবশ্যই নাই, কিন্তু ব্যক্তিগত আক্রমণ, যাকে কি ব্যক্তিগত আক্রমণ করেছে, কি ব্যক্তিগত আক্রমণ করেছে, কোথায় ব্যক্তিগত, এটা অবশ্যই সতর্ক থাকবেন আপনারা, আপনাদের রিভিউ করে দেখবেন আজকের টেলিফোন গুলো, তাহলে বুঝবেন। দ্বিতীয়ত যে বাংলাদেশ তার অবস্থানে আমরা দেখবো যে আমাদের সরকার ভারতের প্রশ্নে হোক, নেপালের প্রশ্নে হোক, পাকিস্তানের প্রশ্নে হোক, চীনের প্রশ্নে হোক, যুক্তরাষ্ট্রের প্রশ্নে হোক, অন্য যে কোনো ফোরামে হোক, বাংলাদেশ কিন্তু তার পররাষ্ট্রনীতিতে আমরা বলছিলামই যে চীন, ভারত, জাপান সবারই কিন্তু বড় বড় বিনিয়োগ বাংলাদেশে আছে। যুক্তরাষ্ট্র সেই তুলনায় অনেক পিছনে, অথচ একসময় বলা হতো যে বাংলাদেশে একটা পরিবারে কটি সন্তান জন্ম নিবে, বাংলাদেশ চাল উৎপাদন করবে না, ভুট্টা উৎপাদন করবে না, সয়াবিন উৎপাদন করবে, প্রায়োরিটি কি হবে এটা যুক্তরাষ্ট্র ঠিক করে। অনেক ধন্যবাদ অজয় দাশগুপ্ত। আমি শেষ 1 মিনিট দিব হচ্ছে গোলাম মর্তুজা, প্লিজ, তারপর আমি আবারও এই কথাটাই বলছি যে আমরা বর্তমান সময়ে আমি ধারণা করছি পারিপার্শ্বিক অবস্থা দেখে ভারতের পররাষ্ট্র সচিবের বাংলাদেশ সফর এবং তার প্রেক্ষিতে যে আলোচনা, যে অ্যাজাম্পশন গুলো আলোচনা হচ্ছে, তার প্রেক্ষিতে আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশ একটা সঠিক অবস্থানে আছে এবং প্রধানমন্ত্রীর যে উদ্যোগ
সঠিক উদ্যোগ বলে আমি মনে করছি, এবং আগামী সময়টিতে ভারত এবং বাংলাদেশের সঙ্গে সম্পর্কে অনেক ইতিবাচক কিছু পরিবর্তন আমরা দেখব বলে মনে করছি। একটি কথা বলে শুধু শেষ করি যে সরকারের যে অবস্থান, প্রধানমন্ত্রীর যে অবস্থান, আমরা যারা কথা বলছি, কথা বলার সময় আমাদের বক্তব্যটা হচ্ছে বাংলাদেশের পক্ষে অবস্থান। ভারতের বিরুদ্ধে বা চায়নার পক্ষে বা ভারতের বিরুদ্ধে আমাদের অবস্থান হওয়া উচিত নয়। সরকারের যে অবস্থান, সেই অবস্থান যদি সঠিক থাকে, আমি মনে করি বাংলাদেশের স্বার্থ রক্ষিত হচ্ছে, সেরকম যদি অবস্থান হয়ে থাকে অবশ্যই আমি সরকারের অবস্থানের সঙ্গে অনেক ধন্যবাদ একমত এবং আপনাকে। প্রশংসা করব। 30 সেকেন্ড প্রফেসর শাহিদুজ্জামান, 30 সেকেন্ড, কোন আশাবাদের জায়গা আছে কিনা? একটা স্পর্শকাতর বিষয় তুলে ধরতে চাচ্ছি। ভারতের সাথে আমাদের বন্ধুত্ব নিশ্চয়ই গভীর হবে, তবে এটাও সত্যি কথা যে কাশ্মীরে যে আর্টিকেল 370 যেটা অ্যাবলিশ করা হয়েছে, সে ব্যাপারে আমার রিজার্ভেশনস রয়েছে, এবং ভারতের সাথে সম্পর্কের ক্ষেত্রে আমি মনে করি যে আর্টিকেল 370 এটা অ্যাবলিশ করাটা, এটা কিন্তু ভারতের অভ্যন্তরে প্রচন্ড ভাবে সমালোচিত হয়েছে। অনেক ধন্যবাদ বিচারপতি মানিক, 30 সেকেন্ড। সেটা আমাদেরও চিন্তা করা উচিত। দেখুন, আমরা ভারতের সাথে আমরা অনেকগুলো সমস্যা কিন্তু সমাধান করতে পেরেছি থ্রু নেগোসিয়েশন, এবং যেগুলো আছে অনেকখানি কমে গেছে, কিন্তু মেজর অনেকগুলো প্রবলেমস এরই মধ্যে সলভ হয়েছে। যেগুলো আছে এর মধ্যে অবশ্যই একটি হচ্ছে বর্ডার কিলিং, এগুলো কিন্তু নেগোসিয়েশনের মাধ্যমেই সমাধান করতে হবে, এবং সেই সমাধানের পথ কিন্তু খোলা রয়েছে। এবং এই আজকে যে ভারতের যে পররাষ্ট্র সচিব এসেছিলেন, সেই সব আমরা যতটুকু বাইরে থেকে জেনেছি, এইসব কথা ইনক্লুডিং আপনার সেই বর্ডার কিলিং এর ব্যাপারটাও কিন্তু এসছে। আচ্ছা, চীনের ব্যাপারে, ঋণের ব্যাপারে আমি আবারও বলবো, চীন থেকে অত্যন্ত অধিক হারে ঋণ যে দিচ্ছে সারা সমস্ত থার্ড ওয়ার্ল্ড দেশগুলোকে, ঋণ দিয়ে কিন্তু জড়িয়ে ফেলছে সবাইকে। এবং ওই যে হারমন্টোটা শ্রীলঙ্কার সেই পোর্টের অবস্থা, সেই অবস্থার ব্যাপারে কিন্তু আমাদের অবশ্যই আমরা অনেক ধন্যবাদ আপনাদের আমাদের সতর্ক আসবার থাকবার জন্য, কথা বলবার জন্য। প্রিয় দর্শক, আপনাদেরকে ধন্যবাদ প্রশ্ন উত্থাপন করবার জন্য এবং অনুষ্ঠানটি দেখবার জন্য। সবাই ভালো থাকুন, মাস্ক ব্যবহার করুন, সামাজিক দূরত্ব বজায় রাখুন এবং নিরাপদে থাকুন।